বেশি কিছু না, শুধু আমার সাথে এখন বৃষ্টি বিলাস করতে হবে। ভালোবাসা। প্রাপ্তি বিমূঢ় চোখে তাকালো অয়নের দিকে। অয়ন হাসছে, কিন্তু তার চোখে সেই হাসির প্রতিচ্ছবি আঁকছে না। খুব বিষণ্ণ সেই চোখজোড়া। মানুষের আবেগগুলো প্রাপ্তি বুঝে না বললে ভুল হবে, বুঝতে চায় না। অহেতুক অন্যের আবেগে নিজেকে ভাসিয়ে দিয়ে মন দুর্বল করে ফেলার কোনো কারণ নেই। তবে অয়ন নামক মানুষটির ব্যথিত নয়ন তাকে কৌতূহলী করে তুলল। মস্তিষ্কের ভেতরের সেই হাজারো দলা পাকানো প্রশ্ন উবে গেল। অয়নের চোখে চোখ রেখে শুধালো, যদি বৃষ্টি বিলাস করি তাহলে আপনি আমাকে জ্বালানো থামিয়ে দেবেন? অয়নের হাসিটা সংকুচিত হল। ভারী সরখানা খাদে নামিয়ে গম্ভীর ভঙ্গিতে শুধালো, আমি তোমাকে জ্বালানো বন্ধ করে দিলেই তুমি খুশি? খুশি? প্রাপ্তির কাছে উত্তর নেই। হঠাৎ করেই সর্বদা নির্দ্বিধায় উত্তর দেওয়া মেয়েটি দ্বিধান্বিত হয়ে গেল। অয়ন তার চিন্তিত মুখখানার দিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর আবার শুধালো, কি হলো ভালোবাসা? আমার পিছু ছাড়াতে পারলেই তুমি খুশি? প্রাপ্তি মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। বেশ। অয়ন আর কোনো কথা বলল না। প্রাপ্তির ছাতে নিজের ছাতিখানা ধরিয়ে বলল, বৃষ্টিবিলাসটা না হয় ধার থাকুক। বলেই ঝুম বৃষ্টিতে নেমে পড়ল সে। শীতল বাড়িধারা ভিজিয়ে দিল তার টি-শার্ট। ভেজা টি-শার্ট লেপটে গেল শরীরে। অয়ন অলস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কোনো হেলদোল নেই, বরং দু হাত দিয়ে নিজের ভেজা চুলগুলো টেনে পেছনে নিয়ে গেল সে। মুখখানা আকাশের পানে স্থির রেখে চোখ বুজে ভিজতে লাগল। মনে হলো সে সবচেয়ে শান্তির জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ক্লেশ বিষাদ সব ধুয়ে যেতে লাগল। ধীরে ধীরে একাডেমিকের প্রকাণ্ড ছায়ায় দাঁড়ানো সবাই নেমে পড়ল রাস্তায়। সবার মধ্যেই উন্মাদনা যেন। ভাদ্রের বৃষ্টিতে এত মাতাল হবার কি আছে? অথচ ২১-২২ বছরের ছেলেমেয়েগুলো ছোট ছোট বাচ্চাদের মতো লাফাচ্ছে। বৃষ্টির ধারা বাড়ল। রাইসা প্রাপ্তিকে বলল, ভিজবে? হলে যেয়ে গোসল করে ফেলব। প্রাপ্তি তাকে দেখে একটু চমকালো। এতক্ষণ সে তার পাশে ছিল না, নুহাসদের সাথে কথা বলছিল। কি কথা সেটা নিয়ে আগ্রহ জন্মালো না প্রাপ্তির। সে নির্লিপ্ত স্বরে শুধালো, আমি কখনো বৃষ্টিতে ভিজিনি। কখনো না? না, কখনো না। রাইসা অবাক হলো। প্রাপ্তি সামনে তাকালো। হৈ হুল্লোড়, বৃষ্টির ঝুমঝুম শব্দ সব কিছুর মধ্যে অয়ন তার দিকে তাকিয়ে ভিজছে। রাইসা তার দৃষ্টি অনুসরণ করল। মনে এক প্রশ্ন উকি দিল বটে, কিন্তু সেটা উচ্চারণ করার সাহস হলো না। প্রাপ্তি আনমনেই জিজ্ঞেস করল, বৃষ্টিতে ভেজা কি খুব আনন্দদায়ক? ভিজেই দেখো না, নতুন একটা এক্সপেরিমেন্ট হবে। বলেই রাইসা ঝপ করে পানিতে নেমে গেল। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। একাডেমিকের সামনে পাগলের মতো ভিজতে থাকা মেয়েগুলোর মাঝে সে হারিয়ে গেল। প্রাপ্তির এই প্রথম কৌতূহল হল। সবসময় নিজেকে অসুস্থতার দোহাই নিয়ে আটকানো যৌক্তিকতায় মাথা মেয়েটির হুট করেই অযৌক্তিক কাজ করতে ইচ্ছে হলো। ব্যাগটা এক কোণায় রেখে সে ধীরে ধীরে বৃষ্টিতে নামল। ঠান্ডা বৃষ্টির পানিতে গা কাটা দিচ্ছে। ধীরে ধীরে সমস্ত শরীর ভিজে গেল। এটা এক অন্যরকম অনুভূতি। চোখ বুজে ঠিক কতটা সময় দাঁড়িয়ে রইল প্রাপ্তি তার জানা নেই। তবে তার শরীরখানা কেমন আলগা হয়ে গেল। মস্তিষ্কের ভেতরের অশান্তিগুলো কেমন জড়ো হয়ে গেল। ঠান্ডা পানি যা প্রথমে গায়ে কাঁটা দিচ্ছিল তা সয়ে যেতে লাগল। যখন চোখ মেলল তখন দেখল অয়ন তার সামনে দাঁড়ানো। ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলল, মন বদলালে? আমি কারোর ধার রাখি না। অয়ন হাসল। তার চোখ হাসছে। প্রাপ্তির সেই চোখের দিকে চেয়ে রইল। কিন্তু কিছু বলার পূর্বেই একটা মেয়ে তাকে ডাকল, অয়ন, এদিকে আয়। অয়ন চলে গেল। তাকে মৌমাছির মতো ঘিরে ধরল মেয়েরা। সেও হেসে হেসে কথায় মজল। প্রাপ্তি কিছু সময় তাকিয়ে থেকে হাঁটা দিল হলের উদ্দেশ্যে। বৃষ্টিতে তার মোটা চশমার গ্লাস ভিজে গেছে। চোখ জোড়া যেমন জ্বলছে। প্রথম বৃষ্টিতে ভেজাটা হয়তো তাকে ভোগাবে। প্রাপ্তির চিন্তাটা ভুল ছিল না। চোখ লাল হয়ে এসেছে তার, নাক বন্ধ হয়ে গেছে। মাথা এবং শরীরে অসম্ভব ব্যথা। মনে হচ্ছে শরীরের ওপর হাতি দাপিয়ে বেড়াচ্ছে। চোখ খুললে কিছু দেখতে পাচ্ছে না। চশমা সহ সব কিছু ঝাপসা। ভেজার সিদ্ধান্তটা খুব ভুল ছিল, মারাত্মক ভুল। মাথাটা ভার হয়ে আসছে। নাক বন্ধের কারণে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শেষ অবশেষে আর নিজেকে পড়ার টেবিলে রাখতে পারল না। রাতে ধুম জ্বর উঠল প্রাপ্তির। গায়ের ব্যথা বাড়ল। ঘুমের মধ্যেই ব্যথায় ছটফট করল সে। সমস্ত শরীরের গিটে গিটে কেউ যেন হাতুড়ি দিয়ে ক্রূরভাবে পেটাচ্ছে। প্রাপ্তির চোখ ভেজে এলো। মনে হলো, ইস, এখানে মা থাকলে কি ভালো হতো। অন্তত মাকে জড়িয়ে ঘুমাতে পারত সে।
সকালেও প্রাপ্তির জ্বর কমল না। 2টো প্যারাসিটামল একসাথে খেয়ে সে ক্লাসে গেল। আজকে 2টো ক্লাস, এরপর ল্যাব। অথচ তাকাতেও কষ্ট হচ্ছে প্রাপ্তির, মাথাটা ভার লাগছে। যে হল থেকে ক্লাস পর্যন্ত হেঁটে যায় সেই মেয়ে রিকশা নিল। অদ্রিতাকে পড়াতে যাবার কথা আজকে, সে হয়তো যেতে পারবে না। নতুন টিউশনি এমন বন্ধ করলে নিশ্চয়ই তাকে দায়িত্বজ্ঞানহীন ট্যাগ দেওয়া হবে। কিন্তু শরীরটা মোটেই ভালো নেই। প্রাপ্তি খুব কষ্টে ক্লাস অবধি গেল। পায়ের ব্যথায় সে হাঁটতে পারছে না। হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠল, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। নিজের শরীর ধরে রাখতে পারল না প্রাপ্তি। কিছু বোঝার আগেই জ্ঞান হারালো। সাথে সাথেই একজোড়া হাত তাকে ধরে ফেলল। উদ্বিগ্ন স্বরে ডাকল, প্রাপ্তি, প্রাপ্তি। অয়নের ডাকে প্রাপ্তি সাড়া দিল না। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। করিডোরে মানুষের ভিড় জমে গেল। সবাই উৎকণ্ঠার সাথে দেখছে প্রাপ্তিকে। অয়ন সাথে সাথেই কোলে তুলে নিল তাকে। হালকা পালকের মতো শরীরটা তার হাতে তুলে সে নুহাসকে বলল, আমি ওকে মেডিকেলে নিয়ে যাচ্ছি, আমরা আসি। অয়ন সাথে সাথেই বলল, না, দরকার নেই। বলেই হাঁটা শুরু করল সে মেডিকেল বিল্ডিংয়ের উদ্দেশ্যে। ঠিক কত ঘন্টা ঘুমিয়েছে প্রাপ্তি জানা নেই, তবে গা ভিজে গেছে ঘামে। কেমন গরম লাগছে, নিঃশ্বাসের কষ্টটা এখনও আছে। চোখ মেলতেই দেখল একটা ঘরে সে। সাদা দেওয়াল, সাদা সিলিং, সাদা বিছানা। সে ঘুমিয়েছিল। পাশের জানালার গ্রিল দিয়ে কমলা রোদ প্রবেশ করছে। সে মাথাটা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখল অয়নের মুখখানা। একটি চেয়ারে বসে সে বিছানায় হাতের ওপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। প্রাপ্তির হাতের কাছেই তার মাথা। ফ্যানের বাতাসে তার কপালের ওপর পড়ে থাকা সিল্কি চুলগুলো উড়ছে। প্রাপ্তি তার কপালে আঙুল ছোঁয়াতেই সে চোখ মেলে তাকালো। ঘুম ঘুম স্বরে শুধালো, এখন কেমন লাগছে? প্রাপ্তি কিছুটা সময় বিমূঢ় চোখে চেয়ে রইল অয়নের বাদামি চোখের দিকে। অয়নের ঠুটে মৃদু হাসি লেপ্টে আছে। মাথা তুলে আড়মোড়া ভাঙল সে। এলোমেলো চুলগুলো গুছিয়ে প্রাপ্তির ভ্রান্ত চোখের দিকে তাকিয়ে বলল, এখন কি শরীরটা ভালো লাগছে? তুমি ভয় পাইয়ে দিয়েছিলে তেলাপোকা। প্রাপ্তি এখনও নিজেকে ধাতস্থ করতে পারছে না। সে হল থেকে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়েছিল, করিডোরেও পৌঁছেছিল। এরপর কিছু মনে নেই। প্রাপ্তি খেয়াল করল তার হাতে ক্যানোলা করা, স্যালাইন চলছে, প্রায় শেষের দিকে। অয়ন তার হাতা গোটাতে গোটাতে বলল, আমি দই চিড়া আনিয়ে রেখেছি, স্যালাইন শেষ হলে খাও। ভাগ্য ভালো ছিল যে ডাক্তার ছিল, ওনাদের কাছে স্যালাইন সেট আছে জানা ছিল না। তোমার জ্বর তো অনেক, 104, প্যারাসিটামল খেতে হবে। আচ্ছা, কি মনে করে বেরোলে বলো তো? এত জ্বরে পাগল বাদে কে বেরোয় ভালোবাসা? কটা বাজে? শ্লেষ ধরা স্বরে ধীরে বলল প্রাপ্তি। তার মুখভাব এখনও উদ্ভ্রান্ত। অয়ন তার হাতের ব্যান্ড দেখে বলল, 5:17। সময় শোনার সাথে সাথেই তড়াক করে উঠে বসল প্রাপ্তি। ক্যানোলায় টান খেল, সাথে সাথে পাইপে রক্ত উঠতে লাগল। অয়ন ব্যাপারটি লক্ষ্য করতেই গম্ভীর গলায় বলল, এত উতলা হবার কিছু নেই, শান্ত হও, হাতে রক্ত আসছে। প্রাপ্তি সেদিকে খেয়াল নেই, তাই মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। তার পরীক্ষা ছিল আজ, তাও 2টো পরীক্ষা। সে একটাতেও উপস্থিত ছিল না। অ্যাটেন্ড করলে 50%-এর উপর নাম্বার আসত। সে কড়া গলায় বলল, আপনি আমাকে ডাকেননি কেন? আমার সিটি ছিল। অয়ন এক নজর তার দিকে তাকালো, শান্ত গলায় বলল, তুমি হুঁশে ছিলে না। আমার এক্সাম ছিল আজকে। সামান্য সিটি, পরে মেকআপ করে নিও, এটা এমন কিছু না। অয়নের দায়সারাভাবে গা জ্বলছে প্রাপ্তির। জ্বর সারছে নাকি রাগে ঘামছে তা জানা নেই, তবে তার সমস্ত দেহ ঘাম দিল। কঠিন গলায় বলল, সামান্য সিটি? আপনার কাছে সামান্য সিটি লাগছে? এটার উপর আমার রেজাল্ট নির্ভর করছে। তুমি পাগল নাকি মাথায় ব্রেনের বদলে সুজি ভরা? তোমার শরীরের যে অবস্থা ছিল তাতে তোমাকে হুঁশে ফেরানোই একটা টেনশন ছিল। নিজেকে দেখো, একে তো ফু দিলে উড়ে যাওয়া বডি নিয়ে ঘোরো, উপর থেকে 104 জ্বর। তোমার রেস্ট দরকার প্রাপ্তি। আর অবস্থাটা হয়েছে কার জন্য? খুশি আপনি এখন? অয়ন থামল, শান্ত স্থির দৃষ্টিতে তাকালো প্রাপ্তির রাগে লাল হয়ে যাওয়া মুখখানার দিকে। মেয়েটি অত্যন্ত রেগে আছে, তার রাগে ঠোঁট কাঁপছে। জ্বরের জন্য ঘোলাটে হয়ে যাওয়া চোখগুলো দিয়ে অগ্নি বর্ষণ করছে। অয়ন বুঝল, এখানে সে নিজের সংযম হারালে অহেতুক সিন ক্রিয়েট হবে। রঙ্গ তামাশা মেডিকেল সেন্টারে করার মানে নেই। ভার্সিটির মেডিকেল সেন্টারে খুব একটা মানুষের আনাগোনা নেই বটে, তবে একটু পরপর মেডিকেল অফিসার ঘুরে যান। সে শান্ত ভঙ্গিতে একটা পেপার প্লেটে দই আর চিড়া ঢালল, চামচ দিয়ে বলল, খেয়ে মাথা ঠান্ডা কর আর চিল। 20 মার্কের সিটি না দিলে কিছু হয় না। অনেকে সিটিতে 0 পেয়েও প্লাস তোলে। স্যারের সাথে কথা বলো, আর মেডিকেল অফিসারের সার্টিফিকেট পাচ্ছই, সো স্যার কনসিডার করবে। সবার আগে নিজের শরীর।
ভুল আমার বোঝা উচিত ছিল আপনার মতো শনি থাকলে যে আমার কখনো ভালো কিছু হবে না। নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট প্রাপ্তি। আমি তোমাকে সলিউশন দিচ্ছি। নিজে আমার জীবনে এক একটা পাহাড় সমান ঝামেলা ক্রিয়েট করে আমাকে সলিউশন দেখাচ্ছেন। এবার গলার স্বর যেন একটু বাড়ল প্রাপ্তির। রাগে গজগজ করতে করতে বলল, যখন থেকে আপনি আমার লাইফে এসেছেন আমার জীবনে একটা না একটা ঝামেলা তৈরি করেই যাচ্ছেন। সমস্যা কি আপনার কোনো আইডিয়া আছে আপনি আমার কত বড় ক্ষতি করছেন? আপনার মতো কাছে যা কিছু মূল্যহীন আমার কাছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন? আপনার মতো লাট সাহেবের ঘরে আমার জন্ম না। প্রতিটা সময় আমার কতটা যুদ্ধ করতে হয় সেটা একমাত্র আমিই জানি। এখানে আমি বিলাসিতা করতে আসিনি আপনার মতো। প্রতিটা দিন আমাকে চিন্তা করতে হয় হাউ টু পে মাই বিলস। আমার খাওয়ার টাকাটাও আমার বাসা থেকে আসে না। আমার রেজাল্ট করাটা আমার একমাত্র লক্ষ্য। যেটা আপনার কাছে সামান্য 20 মার্কের সিটি, সেটা আমার কাছে আমার একটা স্টেপ টু অ্যাচিভ মাই গোল। আমি ইচ্ছে করে এমন ল্যাভেন্ডিস থাকি মা। আপনার কি ধারণা আই কান্ট আয়রন মাই ড্রেস অর স্টাইল মাই হেয়ার? নো, আই ডোন্ট ওয়ান্ট টু। আমার কাছে আমার রেজাল্টটা প্রায়োরিটি। বন্ধুদের সাথে আড্ডা দিলাম, ব্যাকলগ নিয়ে বসে থাকার প্রিভিলেজ আপনার আছে, আমার নেই। আমার বাসায় আমার রিপোর্ট কার্ড ডিসাইড করবে আমার ফিউচার। আপনি কি করে বুঝবেন আমার স্ট্রাগল? কারোর কাছে নিজের ওয়ার্থ প্রমাণ করার যন্ত্রণা আপনি কি করে বুঝবেন? আমি বুঝি। অয়ন খুব শান্ত স্বরে কথাটা বলল। সে হাতের প্লেটটা রেখে দিল বেডের পাশের ছোট টেবিলের উপর। তার শান্ত গলায় বলল, দুদিনের দুনিয়ায় 3 দিনই যদি মানুষের ভ্যালিডেশন চাইতেই নষ্ট করো তাহলে বাঁচতে শিখবে কবে? কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে। প্রাপ্তি সেখানেই বসে রইল। তার চোয়াল শক্ত হয়ে গেল, মাথা ব্যথা বাড়ছে, গায়ের তাপমাত্রা বাড়ছে, আবার জ্বর আসবে হয়তো। প্রাপ্তির ঘর থেকে বেরোতেই অয়নের সাথে তার বন্ধুদের দেখা হলো। নুহাস এসেছে মেডিকেল অফিসারকে দেখাতে। একটু আগেই সে খেজুরের বিচি খেয়ে ফেলেছে, এখন তার চিন্তা হচ্ছে। সে বারবার একটা কথাই পলাশ আর শিহাবকে বলছে, খেজুরের বিচি গিলে ফেললে কি পেটে খেজুরের গাছ হবে দোস্ত? আমি মাত্রই একটা গিলেছি, এখন মনটা হাঁসফাঁস করতেছে। পেটের ভেতর গাছ, সেই গাছের শেকড় কই না কই দিয়ে বের হবে, ভাবলেই তো মন বসে যাচ্ছে। জীবনটা বিনা প্রেম প্রীতিতে কেটে গেল। সুন্দর থাকতেই তো কেউ প্রেম করতে চায়নি, পেটে খেজুর গাছওয়ালা ছেলেকে কে বিয়ে করবে? তাই তারা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে এসেছে। মেডিকেল অফিসার তার খেজুরের বিচির কাহিনী শুনে মুখ ভসকালেন। কিঞ্চিত বিরক্তি নিয়ে বললেন, এক কাজ করেন, বাথরুম করেন, বেরিয়ে যাবে। না বের হলে অপেক্ষা করবেন। আর গাছ হয়ে গেলে? মেডিকেল অফিসার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে অপেক্ষা করবেন ফল ধরার। ব্যাটাকে মারতে পারলে শান্তি লাগত নুহাসের, কিন্তু সে মারতে পারেনি। হতাশ হয়ে বেরিয়েছে 3 বন্ধু। ঠিক তখনই তারা অয়নকে দেখতে পেল। অয়নের শক্ত চোয়াল দেখতেই তারা তার কাছে গেল। নুহাস পেছনের রুমে উকি দিল। অয়ন সেই সকাল থেকে মেডিকেল সেন্টারে, এখন অবধি খায়ওনি। বন্ধুরা তাকে অনেকবার ফোন করেছে, কিন্তু সে আসেনি। নুহাস তাচ্ছিল্য ভরে বলল, কি দোস্ত, ফ্রি হয়েছিস অবশেষে? ভাই কি সিনটা দেখালি ডিপার্টমেন্টে, পিওর সিনেমা। নায়িকা মাথা ঘুরে পড়লেই তাকে ধরে ফেলা, তারপর কোলে টোলে মেডিকেলে নিয়ে আসা, পিওর সিনেমা। শুধু ব্যাকগ্রাউন্ডে একটা গানের অভাব। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই। নুহাসের দিকে কটকট করে চাইল অয়ন, কঠিন স্বরে বলল, আরেকবার কানের কাছে মশার মতো গান গাইছস তো স্ট্যাপলার দিয়ে তোর ঠোঁট সেলাই করে দেব। বলেই হনহন করে বেরিয়ে গেল সে। নুহাস বেকুব স্বরে শিহাবকে জিজ্ঞেস করল, কি রে, কি এমন বললাম যে রেগে গেল? ঝগড়া টগড়া হয়েছে মনে হয়। মানে প্রেমের নাম বেদনা? হতে পারে, নতুন নতুন প্রেম তো। বন্ধুদের কাছে যা প্রেম তা অয়নের কাছে ঠিক কি সেটা সে জানে না। তবে নিজেকেই নিজে 1000 বার গালি দিল। সে আর অয়নকে নিয়ে ব্যস্ত থাকবে না, কখনোই না। সে তার পুরনো জীবনে ফিরে যাবে। মেয়েটি তাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, আর নিজেকে অপমান করার সুযোগ দিবে না অয়ন। প্রাপ্তির জ্বর 3 দিন ছিল। জ্বরটা বেশ ভোগালো তাকে। হয়তো একদিন ঠিকমতো বিশ্রাম নিলে সে সুস্থ হয়ে যেত, কিন্তু সে বিশ্রাম নেয়নি, তাই ভোগান্তি বেশি হলো। হলের খাবারে অরুচি হয়ে গেছে, দেখলেই বমি পায়। 3 বেলা কলা আর বাটার বানের উপর তাকে কাটাতে হচ্ছে। প্রাপ্তিকে আপাতত গণরুমে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। রেজাল্ট ভালো হলে তাকে রুম দেওয়া হবে। 3 দিন পর সে অদ্রিতাকে পড়াতে বেরোলো। বেরোতেই একটা দৃশ্য তার মেজাজ খারাপ করে দিল। অয়ন একটা মেয়ের সাথে পদ্মপুকুরে বসা। মেয়েটি হাসছে, অয়নও হাসছে। রাগার দৃশ্য নয়, অয়ন মানে গোবর, আর মেয়েরা মাছির মতো তার চারপাশে ভনভন করবে, এটাই সায়েন্স। কিন্তু প্রাপ্তির মেজাজ খারাপ হলো। জ্বরের কারণে হয়তো মাথার শর্ট সার্কিট হয়েছে, তাই তো এই স্বাভাবিক দৃশ্যেই তার মাথায় আগুন জ্বলছে। এই লোকটা 3 দিন তাকে যন্ত্রণা দেয়নি, এখানে তার খুশি হওয়ার কথা। সে এটাই চেয়েছিল, কিন্তু সে কোথাও না কোথাও একটু বিরক্ত হয়েছে।
পরক্ষণেই মনে হলো ঘন্টায় ৩০০ টাকার ডিলের জন্যই সে হতাশ। যতই হোক হাতিটা টাকাটা দিচ্ছিল। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর অয়নদের সামনেই রিকশায় উঠল। হেঁটে যাওয়ার ক্ষমতা নেই পায়ে, রিকশাই তার ভরসা। অদ্রিতা আগের মতোই দায়সারা ভঙ্গিতে পড়ল প্রাপ্তির কাছে। মেয়েটি ভালো ছাত্রী, তবে তার কনফিডেন্সটা অনেক বেশি। সব বাড়ি ভাবখানার জন্য সে খুব সিলি ভুল করছে। প্রাপ্তিকে তার খুব বেশি পছন্দ না, তাই তার কথা শোনা বা তার সাথে কথা বলাও তার অপছন্দ। প্রাপ্তি এবার নিজ থেকেই বলল, শুনেছি তোমার বড় ভাইয়ার সাথে তুমি খুব ক্লোজ, তো তাকে নিজের সমস্যাগুলো বলো, আমার মনে হয় সে তোমাকে একটা সমাধান দিতে পারবেন। অদ্রিতা চুপ করে থাকলো, কথাটা যেন সে শুনতে পায়নি। সে এক দৃষ্টিতে তার টেবিলের উপর রাখা গ্লোভের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি বুঝলো মেয়েটি তার সাথে কথা বলতে চাইছে না, তাই সেও খোঁচালো না। সে আর মতো হোমওয়ার্ক লিখে উঠতে গেলে অদ্রিতা খুব জড়তা নিয়ে বলল, ভাইয়া বাসায় আসে না, তার সাথে বাবার সমস্যা আছে। পারিবারিক ঝামেলার ব্যাপারগুলো প্রাপ্তি সব সময় এড়িয়ে যায়। সে নিজের পরিবারের অর্ধেকের বেশি ঝামেলা দেখেও না দেখার ভান করে। সুতরাং অদ্রিতার পরিবারের ঝামেলাতে সে ইচ্ছে করেই অনাগ্রহ প্রকাশ করে। কিন্তু অদ্রিতা বলে ওঠে, আপনার কাছে মোবাইল আছে? তোমার কাছে নেই? না। মোবাইল দিয়ে কি করবে? ভাইয়াকে ফোন দিব। প্রাপ্তি দ্বিধায় পড়ল। পারিবারিক ঝামেলা কি এতটাই জটিল যে অদ্রিতাকে বাসা থেকেও ফোন করতে দেওয়া হয় না? অদ্রিতা প্রাপ্তির বিমূঢ় দৃষ্টি দেখে যেন কিছু একটা আন্দাজ করল। সে অবলীলায় বলল, বাসার ফোন দিয়ে ফোন করলে ভাইয়া ধরবে না, সে কারোর ফোন ধরে না। আমি অনেকবার চেষ্টা করেছি, তাই আপনার ফোন চাইছিলাম। তুমি তোমার ভাইকেই ফোন দিবে নাকি অন্য কাউকে? অন্য কাউকে ফোন দিব কেন? প্রেমিক হতে পারে। অদ্রিতা সুচালো নয়নে তাকালো। তার তাকানোটা পরিচিত, কিন্তু প্রাপ্তি মনে করতে পারছে না কার সাথে মিল রয়েছে। প্রাপ্তি তার মোবাইলটা এগিয়ে দিল, বলল, আমার সামনে কথা বলতে হবে। ঠিক আছে, কিন্তু প্রাইভেসি লিক করা যাবে না। বলেই সে ফোনের ডায়াল প্যাডে একটা নাম্বার চাপল। ডায়াল করতেই একটা নাম ভাসল, নাটকেস। অদ্রিতা অবাক নয়নে প্রাপ্তির দিকে তাকালো, বিস্মিত স্বরে শুধালো, আমার ভাইয়াকে আপনি চেনেন? হ্যাঁ। প্রাপ্তির অবিশ্বাস্য দৃষ্টি। অদ্রিতা ফোনের স্ক্রিন দেখিয়ে বলল, এই যে নাম্বার সেভ করা। অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। বল ভালোবাসা। বল ভালোবাসা। অবশেষে আমাকে মনে পড়ল। অদ্রিতা চোখ জোড়া বড় বড় করে চাইল প্রাপ্তির দিকে, আর প্রাপ্তি তড়িঘড়ি করে অদ্রিতার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিল। মস্তিষ্ক ঘোলাটে হয়ে গেল। অনেক তথ্য একত্রে এসে ঘেটে হয়ে গেছে চিন্তাগুলো। প্রথম যে ধাক্কা ছিল সেটা ছিল অয়ন শিকদার, অদ্রিতার বড় ভাই। তার মানে অয়ন শিকদার এবং আবরার ভাইয়া দুজন ভাই, অথচ দু ভাইয়ের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। সেই তথ্যটা হজম হবার আগেই আর একটা তথ্য সামনে এলো, তা হলো সিনিয়র ভাই অয়নের সাথে তার পরিবারের দা কোমরা সম্পর্ক। এই তথ্যটা প্রাপ্তির ব্রেনে সংরক্ষিত রাখার মতো কোনো তথ্য নয় যদিও, কিন্তু তথ্য তো তথ্যই, ডিলিট না হয় পরে দেওয়া যাবে। এখন আর একটা গন্ডগোল বেঁধেছে, তা হলো অদ্রিতা মনে করছে প্রাপ্তির সাথে অয়নের প্রেম জাতীয় সম্পর্ক রয়েছে, এবং অয়ন ভাবছে প্রাপ্তি নিজ থেকে তাকে স্মরণ করেছে। দুটো তথ্যের একটাও সঠিক নয়, কিন্তু বোঝাবে কাকে? এই যে ক্লাস 9-এ পড়া মেয়েটা তার দিকে চরম আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে। এতটা আগ্রহ সে তার কাছে পড়ার সময়ও করেনি। প্রাপ্তি দীর্ঘশ্বাস খেলে বলল, দেখো অদ্রিতা, আপনি ভাইয়ার গার্লফ্রেন্ড? প্রাপ্তির সাথে সাথেই বলল, না, মোটেই না। অদ্রিতা হাসি হাসি মুখে তাকিয়ে আছে। তার বিশ্বাস হয়নি নিশ্চয়ই। এখনকার ছেলেমেয়েগুলো অনেক বেশি পাকা। তারা ক শুনলেই কক্সবাজারে যে ফিশ বারবিকিউ খাওয়া শুরু করবে, কিন্তু কতে যে অন্য কিছুও হতে পারে সেটা কখনো ভাববে না। প্রাপ্তি সূচক শব্দ করে বলল, ইটস কমপ্লিকেটেড। অদ্রিতা আবার ঠোঁট চেপে হাসছে। প্রাপ্তি কড়া স্বরে বলল, হাসবে না। আমি হাসছি না, আমার মুখটাই হাসি হাসি, ঠোঁটটা বড় তো, দেখুন। প্রাপ্তি হাল ছেড়ে দিল। অয়ন শিকদারের বোন নিশ্চয়ই তার মতোই হবে। প্রাপ্তি চোখ বুজে কথা সাজালো, তারপর খুব শান্ত স্বরে বলল, তোমার ভাইয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বুঝেছি। কি বুঝেছ? এই যে ভাইয়া আপনাকে পছন্দ করে কিন্তু সুবিধা করতে পারছে না। কচু বুঝেছ। প্রাপ্তি হতাশা নিয়ে বলল। অদ্রিতা হাত পা টান দিয়ে বসল। নতুন ম্যাডামকে এখন ততটা বোরিং লাগছে না তার। প্রাপ্তির ফোন বাজছে, নাটকেস নামটা ভাসছে। প্রাপ্তি বিরক্তি নিয়ে ফোনটা কেটে দিল। অদ্রিতা মুচকে হাসছে, সে খুব মজা পাচ্ছে। প্রাপ্তি এবার কড়া স্বরে বলল, আমার আর তোমার ভাইয়ার সম্পর্ক যাই হোক না কেন, সেটা আমাদের প্রাইভেট ব্যাপার। কারোর প্রাইভেসিতে হস্তক্ষেপ করা ঠিক নয়। জানি আমি, ডোন্ট ওয়ারি, আমি কাউকে কিছুই বলবো না। অ্যাকচুয়ালি আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আসলে আমার ভাইয়া খুব ইন্ট্রোভার্ট মানুষ। অদ্রিতা চোখ বড় বড় করে চাইল, অবাক স্বরে শুধালো, ইন্ট্রোভার্ট? কে, অয়ন ভাইয়া? অদ্রিতা হাসল। হাসিটার মধ্যে কেমন যেন মলিনতা ছিল, বিষণ্ণতা উকি দিচ্ছে তার চোখে। কলম দিয়ে খাতার উপর আঁকিবুকি করতে করতে বলল,
আমরা 3 ভাই বোনই একটু আলাদা। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু সিক্রেট আছে যা আমরা খুব সংগোপনে রেখেছি। যেহেতু আপনি দূরের কেউ নন, আপনাকে বলতে সমস্যা নেই। আসলে আমাদের ফ্যামিলিটা ততটা পারফেক্ট না যতটা দেখতে মনে হয়। মা বাবার সম্পর্ক, বাবা আমাদের সম্পর্ক, মা আমাদের সম্পর্ক বা আমাদের 3 ভাই বোনের সম্পর্ক সব কেমন যেন খুব ক্লোজ আমরা নই। আমাদের মধ্যে কখনো যেভাবে কথা হয় না। আমাদের সমস্যা হলে আমরা বাইরের মানুষের ওপর বেশি নির্ভর করি। আমাদের মধ্যে যেন একটা দেওয়াল, বিশাল দেওয়াল। বিশেষ করে যখন থেকে অয়ন ভাইয়া বাসা ছেড়ে দিয়েছে। অয়ন ভাইয়া ফ্রাস্ট্রেটেড হয়েই ঘর ছেড়েছে। সে কারোর সাথে যোগাযোগ করে না, কথা বলে না, বাসায়ও আসে না। দোষ বাবার। আমার বাবা খুব ডিফারেন্ট একটা প্রজাতি। হোমোসেপিয়েন্স কম, এলিয়েন টাইপ বেশি মনে হয়। তাকে খুশি করাটা টাফ। খুব ইজি গোয়িং পারসন সে না। একটু বুমার আর প্রচণ্ড জেদি। তার কাছে সাকসেস মানে ভালো রেজাল্ট, হাই স্যালারি জব। অয়ন ভাই অনেক আলাদা। তার চিন্তাধারা খুব আলাদা। সে বাবার ওই বোরিং ওয়েতে চলতে পছন্দ করে না। রেবেল সে, সবসময় বিদ্রোহ করেছে। ভাইয়ার অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করার খুব শখ ছিল। সে খুব ভালো ছিল, কিন্তু বাবা সবসময় তাকে টন্ট করত। তার ভাষ্য, এসবে শুধু টাকা নষ্ট আর সময় নষ্ট। সো ভাইয়া একদিন রাগে তার ক্যামেরা ভেঙে ফেলে। ভাইয়া ইন্টারে ছিল, সব কিছু পড়াশুনো করে, সে বোর্ডে ভালো নাম্বার পেয়েছে, সব 90-র উপর নাম্বার, বাংলা ছাড়া। সে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্সও পেয়েছে, কিন্তু তাতেও যেন বাবার মন গলেনি। সে সবসময় আবরার ভাইয়ার উদাহরণ টানে। আবরার ভাইয়া আর অয়ন ভাইয়া তো সেম না, প্রতিটা মানুষ তো আলাদা বলুন। সো ভাইয়া খুব ফ্রাস্ট্রেটেড হয়ে ঘর ছেড়ে দিয়েছে। বাবার সাথেও কথা বলে না, মা ফোন করলেও ধরে না। অয়ন ভাইয়া সবসময় যা দেখায় সেটা অয়ন ভাইয়া না। তার ভেতরে রোলার কোস্টার চললেও সে কাউকে বলে না। তুমি এগুলো আমাকে কেন বলছো? খুব শান্ত স্বরে প্রাপ্তি শুধালো। এতক্ষণ সে একমনে অদ্রিতার কথাগুলো শুনছিল, কোনো প্রশ্ন করেনি, মাঝে বাদ সাধেনি, শুধু শুনেছে। অদ্রিতা মৃদু হেসে বলল, যেন আপনি আমার ভাইয়াকে অ্যাকসেপ্ট করেন। বিশ্বাস করুন, অয়ন ভাইয়া অনেক ভালো মানুষ। প্রাপ্তি কিছু বলল না, তার কাছে বলার কিছুই নেই আসলে। কোথাও না কোথাও অয়নের সেদিনের বলা আমি বুঝি কথাটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রতিটা মানুষের যুদ্ধ সত্যিই আলাদা। যাকে লাট সাহেবের ছেলে ভেবেছে, সেও তার বাবার কাছে নিজের যোগ্যতা প্রমাণের যুদ্ধে ব্যর্থ সৈনিক। প্রাপ্তি বিড়বিড় করে বলল, তোমার কোনো মেসেজ থাকলে বলতে পারো, আমি তোমার ভাইয়াকে বলবো। সত্যি? অদ্রিতার মুখ উজ্জ্বল হয়ে গেল। সে গদগদ স্বরে বলল, তাহলে তাকে বলবেন আমার পরশু জন্মদিন, সে যেন বাসায় আসে। প্রাপ্তি হেসে বলল, তোমার সেই পরীক্ষায় ফেল করা কি বাবার বিরুদ্ধে আন্দোলন? অদ্রিতা বিরপিতে হেসে বলল, গালে হাত দিয়ে বলল, অমনি কিছু? লাভ হয়েছে কিছু? অদ্রিতা দুদিকে মাথা নাড়ল, হতাশা স্বরে বলল, বললাম না আমার বাবা ভিন্ন প্রজাতির। ভাষ্য, অয়ন সম্পর্কে প্রাপ্তির চিন্তাধারাগুলো এখন খুব মিশ্র। কোথাও না কোথাও তার সাথে নিজের একটা মিল খুঁজে পেল যেন সেও প্রতিনিয়ত বাবার কাছ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য লড়ছে। প্রাপ্তির জীবনের লক্ষ্য ভালো রেজাল্ট করে ভালো চাকরি পাওয়া নয়, তার লক্ষ্য বাবার গর্ব হওয়া। বাবা তার কাঁধে হাত রেখে বলবে, এটা আমার মেয়ে। আমার মেয়ে জানেন কোথায় পড়ে, কোথায় চাকরি করে? ছেলে না হওয়ার যে আক্ষেপ তার বাবার ছিল, সেই আক্ষেপটি যেন ঘুচে যায়। বুক ফুলিয়ে বলে, আমার মেয়েই আমার সব। এই ছোট্ট একটা স্বপ্নের জন্য সে রাত দিন এক করে ফেলছে। নিশ্চয়ই এমন কোনো স্বপ্ন অয়নেরও আছে। সেও তার স্বপ্নকে বিসর্জন দিয়ে বাবার চোখে যোগ্য ছেলে হতে চেয়েছিল। নিজের সর্বোচ্চ দেওয়ার পরও তাচ্ছিল্যের অনুভূতিটা সে জানে। অয়নের মতো মানুষের সাথে তার জীবন মিলে যাবে, এটা সত্যিই ভাবতে পারেনি। কি অদ্ভুত তাই না? দুটো ভিন্ন মেরুর মানুষের জীবনের আফসোসগুলোর মধ্যেও মিল থাকতে পারে। ভার্সিটির বাস থেকে নেমে সে একবার চোখ বুলালো সময়ের দিকে। কি ভেবে ফোন দিল অয়নকে। দুটো কলের পর রিসিভ হলো। আশেপাশে খুব শোরগোল, এর মধ্যে অয়নের স্বর, কোথায় আপনি? ক্যাফেতে। দোতলায় আসুন। অয়নের কণ্ঠে তীব্র বিস্ময়। দোতলায়? ব্যাকলগ এক্সাম দেওয়ার ইচ্ছে নেই নাকি? অয়ন মৃদু হেসে বলল, বিকেলে ফোন করেছিলে এটা বলার জন্য? তা হৃদয় পরিবর্তন? উহু, হৃদয় পরিবর্তন না, এটাকে বলে টাকার অভাব। আমি তো ভেবেছিলাম আমার মুখও দেখবে না। দেখব না, কিন্তু ওই টাকার মুখ দেখতে হবে। কথায় আছে না, ইটস বেটার টু ক্রাই ইন আ রোলস রয়েস দ্যান বি হ্যাপি অন আ বাইসাইকেল। অয়ন নিঃশব্দে হাসল, গাঢ় স্বরে বলল, ইস কি ভাগ্য আমার, শেষমেশ কিনা মেটেরিয়ালিস্টিক ভালোবাসা জুটল। প্রাপ্তি ফোন কেটে দিল। না, এই লোক কখনোই ভালো হতে পারে না। নিহাত অনর্থক দয়াবর্ষণ করে ফেলেছে। এখন দুর্বার বাংলায় কপাল চাপড়ানো ছাড়া সত্যিই কোনো উপায় নেই। ভাষ্য, ভার্সিটির মধ্যে একটা নতুন রটনা আকাশে বাতাসে উঠতে লাগল। মুখরোচক রটনা। শিরোনাম, অয়ন প্রাপ্তির প্রেম। ভার্সিটির মধ্যে একটা নতুন রটনা আকাশে বাতাসে উঠতে লাগল। মুখরোচক রটনা। শিরোনাম, অয়ন প্রাপ্তির প্রেম। কেউ তাদের দেখেছে ক্যান্টিনের শেষ টেবিলে, কেউ দেখেছে মুক্ত মঞ্চে, কেউ দেখেছে সেন্ট্রাল ফিল্ডের পাশে হাঁটতে। প্রত্যেকের মুখে নতুন নতুন একটা করে ঘটনা। আবার কেউ কেউ তো সেই ঘটনার মোড় টেনে নিয়ে যায় রগরগে কোনো কল্পনায়।
যেমন সকালের কথা, পরীক্ষার রুটিন বের হয়েছে, সামনের মঙ্গলবার থেকে শুরু হবে পিএল, অথচ রুটিন নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তারা জমেছে আড্ডা। একটি মেয়ে বলছিল, আমি গত সন্ধ্যায় কি দেখেছি জানিস? কি? অয়ন ভাই আর প্রাপ্তি, মানে আমার ক্লাসের প্রাপ্তি, এসডব্লিউসি বিল্ডিংয়ে বোতলায় বসেছিল। ওখানে কেউ ছিল না, শুধু তারাই ছিল, হাতে হাত ধরে বসেছিল। অয়ন ভাইয়ের চোখে মনে হয় ছানি পড়েছে, নয়তো প্রাপ্তির সাথে। ওদের তো রিডিংয়ের পাশেও বসে থাকতে দেখা যায়, কি করে আল্লাহ জানে। বেশিরভাগ সময়ই আমি তাদের দেখি ক্লাসের পর। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, অয়ন ভাই এই মেয়ের প্রেমে কি করে পড়ল। মেয়ের কি অভাব? আমাদের ভার্সিটিতে সুন্দরী সিঙ্গেল কত মেয়ে আছে, আমিও আছি। তুই মেয়ে কিছু সুন্দরী না, প্রাপ্তির থেকে তো সুন্দরী ভাই। এসব কথার মধ্যে রাইসা ছিল অবশ্য, সে সবটাই শুনল, কিন্তু কিছু বলল না। কয়েকদিন যাবৎ এই সকল রটনা শুনছে সে। অয়নের অফিস গৃহেও এটা নিয়ে আলোচনা হয়। নুহাস দ্য গ্রেট একটু পরপর তার ফাটা বাঁশের মতো স্বর নিয়ে গান গায়। এক দুবার অয়নের ধমক খায়, আবার শুরু হয় আহা একি ছুয়া, নিশিদিন শিহরণে কাটে বেলা। রাইসা সব শোনে, কিন্তু কোনো মন্তব্য করে না। এদিকে এসব রটনা সম্পর্কে একেবারেই জ্ঞানশূন্য প্রাপ্তি। পরীক্ষার সময় তার অবস্থা দেখার মতো, খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুমের হিসেব নেই, সারাটাক্ষণ একটা বই মুখের সামনে ঝুলছে। রাইসা একবার সাহস করে তাকে শুধানোর চেষ্টাও করেছিল, তুমি কিছু শুনেছ? কি মানে গসিপ? এত সময় নেই, 2 দিন ধরে 3 ঘন্টা করে ঘুমাচ্ছে, সময় পেলে একটু ঘুমাবো। ওখানেই রাইসা চুপ করে গেল। বুঝল প্রাপ্তি জগতের কোনো খোঁজ রাখে না। রাইসার বিশ্বাস হয় না এইসব প্রেমের খবরের ওপর। তার ধারণা প্রাপ্তির মধ্যে সেই ফাংশনটা নেই। যে মেয়ের মাথায় শুধু কোডিং ঘুরে, সে কি করে প্রেম করবে? তবে অয়ন ভাইয়ার মনে কি চলছে তা বোঝা মুশকিল। রুশনা আপুর রুমের ব্যবস্থাটা অয়নের ভাইয়ার অনুরোধেই হয়েছিল। প্রাপ্তি যখন অজ্ঞান হয়ে গেল, অয়ন ভাইয়া তাকে মেডিকেলে নিয়ে গেল। রাইসা যখন ওকে দেখতে গিয়েছিল, উনি গম্ভীর স্বরে বলেছিলেন, আমি আছি, তুমি যাও। তাই রাইসার সন্দেহও হয়। রাইসা ক্লাস থেকে বের হলো, এসে দাঁড়ালো করিডোরে। ক্লাস 11:30টায় শুরু হবে, ফলে প্রাপ্তি এখনও আসেনি। এখন প্রায় সব ক্লাসই শেষ হয়ে গিয়েছে। যেসব স্যারদের সিলেবাস শেষ হয়নি তাদের 2-1টা ক্লাস হয়, বাকিটা সব ফাঁকা। সিটি শেষের দিকে, শুধু ল্যাব কুইজ 3টা বাকি। আজকে 2টো হবে। রাইসার পড়া হয়নি কিছুই, সে পড়ার সময় পাচ্ছে না। অয়নের অফিস গৃহেই তার সময় কাটছে। বেশ কিছু কাজ পেয়েছে। এই তো গত মাসেই অয়ন তার হাতে করকরে 10,000 টাকা তুলে দিল। ছোট কয়েকটা কাজ করেছে $10-12। রাইসার খুব মজা লাগছে, যে কারণে পড়াশোনা শিখে উঠেছে। প্রাপ্তির পাশে বসলে যদি একটু উত্তর দিতে পারে। প্রাপ্তিকে বলা হয়নি সে যে বিগত 3 মাস ধরে অয়নের ফার্মে কাজ করে। প্রাপ্তি বিষয়টা কিভাবে নিবে সেটাও আন্দাজ করতে পারছে না, সে কারণেই বলা হয়নি। সত্যি বলতে রাইসা চায় না প্রাপ্তি এবং তার সম্পর্কটা নষ্ট হোক। এই তো গত পরশু সে তাকে বলছিল, আচ্ছা আমরা একটা বাসা ভাড়া করলে কেমন হয়, 2 রুমের। মাঝে একটা বাসা দেখেছিলাম অবশ্য, তখন টাকা ছিল না, এখন টাকা আছে। হোস্টেলে আমার পড়া হয় না, আমার পাশের বেডের মেয়েটা সারা রাত বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। তোমার সিট ভাড়া নিয়ে চিন্তা করো না, যা তোমার হলের ভাড়া আসে সেটাই না হয় আমরা অ্যাডজাস্ট করে নিব। রাইসার তখন বলতে ইচ্ছে হয়েছিল, আমার কাছেও টাকা আছে, চিন্তা করো না। কিন্তু সে সেটা না বলে বলল, আমি ভেবে বলি। প্রাপ্তি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চিন্তা করে দেখো। প্রাপ্তির অ্যাপ্রোচটা রাইসার ভালো লাগলো, কিন্তু একটা মেয়ের ফ্ল্যাটমেট হওয়া মানে তার সাথে ঘনিষ্ঠ হওয়া। রাইসা এবং প্রাপ্তি বান্ধবী হলেও তাদের মধ্যে একটা দেওয়াল প্রায়ই অনুভূত হয় রাইসার। প্রাপ্তি ইচ্ছে করেই সেই দেওয়ালটা টেনে রেখেছে যেন। রাইসাও সেই দেওয়াল ভাঙার চেষ্টা করে না, কারণ এতে করে সে ফেলনা হয়ে যাবে। রাইসা যখন গভীর চিন্তায় মগ্ন, তখন তার ঘাড়ে কেউ হাত রাখল। সাথে সাথেই চমকে উঠল সে। পেছনে তাকাতেই দেখল প্রাপ্তি দাঁড়িয়ে আছে। অবাক স্বরে বলল, ক্লাসে যাবে না? তুমি কোথায় ছিলে? হোস্টেলে ছিলাম, তোমার ফোন দিয়েছিলাম, তুমি তো ধরলে না। ওহ, হাত দেখিয়ে বলল, ফোন ব্যাগে। কি নিয়ে এত টেনশন করছো? কুইজ? হ্যাঁ হ্যাঁ, আসলে তুমি তো জানো আমার সিটি নাম্বার ভালো আসছে না। আচ্ছা চলো, আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি, বাট 1 কন্ডিশন। কি? কাউকে আমার নোট দেওয়া যাবে না। আমি জানি সেটা একটু রুড আর সেলফিশনেস, ইউ ক্যান কল মি চাইল্ড, বাট আমার পছন্দ না আমার নোট সার্কুলার হওয়া। অ্যাজ তুমি আমার ফ্রেন্ড, আমি তোমাকে হেল্প করতে পারি। রাইসা বোকা স্বরে শুধালো, কেউ জিজ্ঞেস করলে? মিথ্যে বলবে, সিম্পল। কিন্তু সবাই তো ভাববে আমি তোমার ফ্রেন্ড, অনেকে তো চাইও। তখন কি বলো? এই যে আমার কাছে নেই। প্রাপ্তি হেসে বলল, সেটাই বলবে, ব্যাস। রাইসা তাচ্ছিল্য ভরে বলল, ওরা কি তোমার নাম্বার নিয়ে যাবে? না, ওরা পরিশ্রম নিয়ে যাবে। তোমার কাছে মনে হতেই পারে আমি সেলফিশ, কিন্তু এই নোটসগুলো আমি রাত জেগে বানিয়েছি, আর ফ্রিতে সেগুলো পড়ে প্লাস পাবে আমার সহ্য হবে না, সেটা আনফেয়ার। এখন তুমি বলো, তুমি কি পাশ করতে চাও কি না? না না, আমি চাই। তাহলে চলো কুইজ বিকেলে, তোমার কাছে এখন 3.5 ঘন্টা সময় আছে। চলো চলো।
আচ্ছা, বাসার কথা বলছিলে, ওটা কি এক্সামের পর দেখবে? প্রাপ্তি একটু ভেবে বলল, হ্যাঁ, সেটা করলেই ভালো হয় বুঝলে, কারণ এক্সামের এই 1 মাস আমি স্ট্রেস নিতে চাই না। রাইসা কিছু জিজ্ঞেস করতে চাইল প্রাপ্তি এবং অয়নের সম্পর্কটা ব্যাপারে, কিন্তু থেমে গেল। অহেতুক মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কৌতূহল প্রকাশ করা ঠিক হবে না। সন্ধ্যের গন্ধ নাকে আসছে, দিন ছোট হয়ে গিয়েছে, একটু পর আজান দিবে। বাইরে আড্ডার সুর আসছে। এদিকে একাডেমিক ভবনের 3 তলার বিশাল বারান্দার এক কোনায় বসে রয়েছে অয়ন। নীল আকাশটা ভীষণ মায়াবী লাগছে, সাদা সাদা তুলো মেঘ দল বেঁধে উঠছে। কবি হলে হয়তো 2 লাইন লিখে ফেলত অয়ন। নীল মায়ায় অচেনা ভালোবাসায়, হারাই বারেবার অবুঝ ঠিকানায়। মনে মনেই হাসল অয়ন, কিন্তু সেই ভালো লাগা টিকল না। ঝড়ের গতিতে প্রাপ্তি উপস্থিত হলো, এসেই বলল, বই খুলুন, সময় নেই। অয়ন চোখ মুখ কুঁচকে বলল, কেন, ট্রেন ধরতে যাচ্ছ? উফ, পড়া আছে। এত পড়ে কি বিদ্যাসাগর হবে? অয়নের কথা না শোনার ভান করে প্রাপ্তি বলল, হোমওয়ার্ক হয়েছে? আমি কি গ্যাদা বাচ্চা? না, তার থেকেও অধম কিছু। শুনুন, আমি নিজের সময় নষ্ট করে আপনাকে পড়াচ্ছি। আই নিড A+। আমার শ্বশুর লাগে তো ব্যাকলগে C পেলেই আমি খুশি। আমি খুশি না, আপনার পেছনে আমি নিজের থেকে বেশি সময় দিচ্ছি। উফ, একেবারে প্রেমিকার মতো বলছো যে ভালোবাসা। আমার ভেতরে যদি একটা প্রেমিক পুরুষ থাকতো আমি তো গলেই যেতাম। সাথে সাথে অয়নের মাথায় কলম দিয়ে মারল প্রাপ্তি। চোখ পাকিয়ে বলল, কনসেন্ট্রেট করছি তো, আমার দিকে না, খাতার দিকে। অয়ন গাঢ় স্বরে বলল, শুধু তুমি বলেই এই মারটা অ্যালাউ করলাম। প্রাপ্তি চোখ ছোট ছোট করে বলল, আপনি ক্লান্ত হন না তাই না? হই না তো, তুমি যে সামনে বসে আছো। প্রাপ্তি হার মেনে নিল। সে ক্যালকুলাসের বই খুলে বসল। সন্ধে তখন হয়ে এসেছে, আজানের ধ্বনি শোনা যাচ্ছে। প্রাপ্তি বইটা বন্ধ করল, সময়ের দিকে তাকিয়ে বলল, আজ এই পর্যন্ত। এত কম কেন? আমার একটা টিউশন আছে, মেয়েটার অবস্থা আপনার থেকেও খারাপ। তাই বলে এই সন্ধ্যায়? হ্যাঁ। একা? হ্যাঁ। আপনি যাবেন নাকি আমাকে পৌঁছে দিতে? তুমি বললে যেতে পারি অবশ্য। অয়ন খুবই গম্ভীর স্বরে বলল। প্রাপ্তির সময় লাগলো তার কথাটা বুঝতে। সে নিশ্চিত হওয়ার শুধালো, আপনি সত্যি আমার সাথে যাবেন? গেলাম। পর মুহূর্তেই প্রাপ্তি কিছু ভেবে বলল, বেশ, চলুন। প্রাপ্তি রাজি হয়ে যাবে ভাবতে পারেনি অয়ন। চমকালো, বিস্মিত হলো। পর মুহূর্তে হেসে উঠল, গালে হাত ঠেকে বলল, বুঝো কিন্তু, কেউ দেখলে ভাববে আমরা প্রেম করছি। তাহলে ছাড়ুন। বলেই পা বাড়াতেই অয়ন বলে উঠল, না না, আমি আসছি। আপনার আশা লাগবে না, এখানে বসে বসে রূপকথা লিখুন, আজাইরা। অয়ন তার পিছু নিল। সিঁড়ি থেকে নামতে নামতেও তারা তর্ক করছিল। ঠিক সেই মুহূর্তেই মোতালেব সাহেবের মুখোমুখি হলো দুজন। মোতালেব সাহেব তাদের দিকে তাকিয়ে রইলেন। অয়ন এবং প্রাপ্তির কথা থেমে গেল। এখন কি হবে? অয়ন প্রাপ্তির পিছু নিল। সিঁড়ি থেকে নামতে নামতেও তারা তর্ক করছিল। ঠিক সেই মুহূর্তেই মোতালেব সাহেবের মুখোমুখি হলো দুজন। মোতালেব সাহেব তাদের দিকে তাকিয়ে রইলেন। অয়ন এবং প্রাপ্তির কথা থেমে গেল। এখন কি হবে? করিডোরের হালকা হলদেটে আলোয় মোতালেব সাহেবের প্রৌঢ় মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছেন। মাথায় টুপি পরা, পায়জামা টাকনুর উপর তোলা। তিনি স্তম্ভিত, বিস্মিত। প্রাপ্তির সাথে মামার চোখাচোখি হলো। বহুদিন বাদে দেখছে সে মামাকে। মাঝে মেডিকেল সেন্টারে যাবার ঘটনা আলোড়ন তুললে তিনি তার সাথে দেখা করতে এসেছিলেন। খুব কড়া স্বরে আদেশ করেছিলেন, বাসায় চলো, এই জন্য তোমাকে হোস্টেলে থাকার অনুমতি দিতে যাচ্ছিলাম না, কিন্তু তোমার জেদ। তোমার মা আমাকে ভরসা করে তোমাকে এখানে পাঠিয়েছে। আমি মুনিরাকে মুখ দেখাবো কি করে? সে আমাকে যখন জিজ্ঞেস করবে আমার মেয়ের কেন যত্ন নেননি ভাইজান, আমি কি উত্তর দিব? প্রাপ্তি চুপ করে মোতালেবের রাগ সহ্য করল। সেখানে তার বলার অনেক কিছুই ছিল, কিন্তু মামাকে সে খুব সম্মান করে, ভালোবাসে। তাই মামির করা ভুলগুলোর কথা বলতে পারল না, বরং মাথা নত করে বলল, মামু, দোষটা আমার, আমি অবহেলা করেছি। তবে আমি হোস্টেলেই থাকতে চাই, এখানে আমার ভালো লাগছে। মোতালেব সাহেব রাগী মানুষ। তার কথার অন্যথা হলে তিনি অত্যন্ত রেগে যান, চেঁচামেচি করেন, কিন্তু প্রাপ্তিকে কিছু বলতে পারলেন না। মেয়েটির শুকনো বিবর্ণ মুখখানা তাকে কিছু বলতে দিল না। রাগ গিলে চলে আসলেন। প্রাপ্তি বুঝেছিল মামা খুব কষ্ট পেয়েছেন। মাঝে মাঝে নিজের ভালোর জন্য প্রিয় মানুষদের কষ্ট দিতে বাধ্য হতে হয়। মামা তাকে অসভ্য বেয়াদব উপাধি দিতেই পারেন, কিন্তু সম্পর্কে তিক্ততা আসার থেকে দূরত্ব আসা ভালো। হয়তো মামা একটা সময় ঠিক বুঝবেন প্রাপ্তি ভুল ছিলেন না। মোতালেব সাহেব এখনও তাকিয়ে রয়েছেন অপলক দৃষ্টিতে। অয়নের মনে হলো সে মামা ভাগ্নির মধ্যে বার্গারের প্যাটি হয়ে গিয়েছে। সে নড়তেও পারছে না, সরতেও পারছে না। এমন চিপায় কখনো পড়েনি সে। মোতালেব সাহেব গম্ভীর স্বরে প্রাপ্তিকে বললেন, তোমার সাথে কথা আছে, আমার রুমে বস। মামা, আমি নামাজ পড়ে আসছি। প্রাপ্তি মামার কথার অবাধ্য হতে পারবে না। অয়ন হালকা ঘাড় নুইয়ে বলল, আমি বাহিরে অপেক্ষা করছি, তুমি কথা শেষ করে এসো। বলেই মোতালেব সাহেবকে সালাম দিয়ে সে আস্তে করে সরে পড়ল।
প্রাপ্তিকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হলো মোতালেব সাহেবের রুমে। নামাজ শেষে মোতালেব সাহেব এলেন রুমে, নিজের গদি চেয়ারটায় বসলেন, মেঘমন্দ্র স্বরে শুধালেন, কিছু খাবে? প্রাপ্তি ২০ মিনিট এখানেই বসে রইল। ফাঁকতালে নামাজ পড়া হয়ে গেল। সে মাথা নাড়িয়ে বলল, না মামা। অয়ন ছেলেটার সাথে কি করছিলে তুমি? মোতালেব সাহেব কথা ঘুরিয়ে বলার মানুষ নন, তিনি সরাসরি প্রশ্ন করতেই পছন্দ করেন, তাই বিনা ভনিতায় ধুম করেই প্রশ্নটা করলেন। প্রাপ্তি নির্ভীক স্বরে বলল, উনি আমার কাছে কিছু কোর্সের জন্য হেল্প চেয়েছিলেন, ওনার ব্যাকলগ আছে, আমি সেগুলোতে ওনাকে হেল্প করছি। হেল্প? হ্যাঁ মামু, আসলে শাখাওয়াত স্যার আমাকে রিকোয়েস্ট করেছিলেন। মোতালেব সাহেবের মুখখানা বিকৃত হল। তিনি প্রসন্ন হলেন না, বরং চোখ মুখ ঠোঁট বাঁকিয়ে বললেন, আদিক্ষেতা। একটু পর বড় বড় নিঃশ্বাস ছেড়ে বললেন, তুমি রাজি হলে? আমার কাছে তো সময় ছিল। সময় থাকলে হাতেমতাই হতে হবে? তুমি প্রাপ্তি মজুমদার, হাজি মোহাম্মদ মহসিন নও, আর কি লাভ একটা লোফারকে পড়িয়ে? আর আমার তো মনে হয় না এসবে কিছু লাভ হবে। ওই ছেলেটা একটা স্কাউন্ড্রেল, ওকে পড়ানো মানে উলোবনে মুক্ত ছড়ানো। ওর জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে তুমি ভুলে গেছো? আর তুমি এখানে এসেছো পড়াশুনো করতে, ফালতু মেয়েদের মতো হাসি ঠাট্টা করা তোমাকে মানায় না। তুমি আমার ভাগ্নি, সামনে পরীক্ষা পিএল শুরু হবে, তুমি নাকি ওই লোফারের সাথে খিকি করছো। আর নিজের পড়া, সেটা কি হবে শুনি? নাকি ভার্সিটির হাওয়া লেগেছে, এজন্যই আমার বাসা ছেড়ে হোস্টেলে থাকছো? না মামা। কি না মামা, আমি কি ভুল লিখেছি? সন্ধ্যের সময় তুমি তিনতলার বারান্দায় কি করছিলে? আমিও ছাত্র চড়িয়ে খাই প্রাপ্তি, আমাকে ভূগোল বুঝিও না। ওই ছেলেটা তোমার কানে কিছু ফিসফিস করেছে, আমি শুনেছি। আমার দুটো চোখ বটেই, কিন্তু আমার দৃষ্টি কিন্তু অনেক ধারালো। নিজের মেয়ের মতো ভালোবাসি তোমাকে, তাই বলছি, ওই ছেলের সাথে জড়ালে তোমার লাইফ থাকবে না। এখন বাকিটা তোমার সিদ্ধান্ত। প্রাপ্তি চুপ করে মামার কথাগুলো শুনল, তারপর খুব ধীর স্বরে বলল, মামা, আপনি ভুল ভাবছেন, আমি শুধুমাত্র তাকে পড়াচ্ছি, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই মামা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আমার ভালোটা বুঝি। আর অয়ন ভাইয়া এতটাও খারাপ নন। শেষ কথাটা বলে নিজেই থেমে গেল প্রাপ্তি। বলার প্রয়োজন ছিল না, অহেতুক একটা মন্তব্য করল সে। এদিকে মোতালেব সাহেব যেন পাথর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বজ্রকঠিন স্বরে বললেন, তুমি আমাকে নতুন চিনাচ্ছ ওই লোফারকে? আমার থেকে ভালো চিনো তুমি ওই বেয়াদবটাকে? তাহলে তো বলতে হয় খুব ঘনিষ্ঠ তোমরা। তুমি যেহেতু বড় হয়েই গেছো, তাহলে এসব ব্যাপার নিয়ে আমি আর কথা না বলি। আপনি আবার ভুল বুঝছেন, আমি শুধু বলতে চাচ্ছি, আমি আমার পড়াশোনা নষ্ট হয় এমন কিছু করব না। সেটা সময় বলে দেবে, আমাদের চুল এমনি এমনিই পাকেনি প্রাপ্তি। মোতালেব সাহেবের কণ্ঠে অভিমান প্রকাশ পেল। প্রাপ্তি কিছু সময় চুপ করে বসে রইল, তারপর মৃদুস্বরে বলল, মামা আমি কি যাব? যাও। প্রাপ্তি আর বসতে পারল না, তার বুকের ভেতরটা কেমন যেন অস্থিরতায় ভরে যাচ্ছে। মামাকে সে অত্যন্ত শ্রদ্ধা করে, অথচ মামাকে অহেতুক কষ্ট দিল। এতে তো তারও দোষ নেই, সে সত্যি অয়নের সাথে জড়াতে চায়নি, পরিস্থিতিগুলোই এমন ছিল। সে অয়নকে বিনামূল্যেও পড়াচ্ছে না, টাকার কথাটা মামাকে বলতে পারল না, উপর থেকে অয়নকে ডিফেন্ড করেছে, একদম অনর্থক। অয়নকে তার খুব ভালো লাগে না, মোটেই ভালো লাগে না বলতে গেলে, অথচ এই ছেলেটাকে মামার সাথে সে ডিফেন্ড করেছে, মহা ভুল করে ফেলল। একাডেমিক ভবন থেকে বেরোতেই দেখল বাহিরের অন্ধকারে অয়ন বসে আছে, হাত দিয়ে মশা তাড়াচ্ছে। গাছগাছালির কারণে সন্ধে হলেই মশার উপদ্রব বেড়ে যায়। মশার কামড় খেয়ে বসে রয়েছে অয়ন। প্রাপ্তি অবাক স্বরে শুধালো, আপনি হলে যাননি? ওমা, আমি না বললাম আমি অপেক্ষা করছি? দরকার ছিল না। অয়ন গাঢ় স্বরে বলল, আমি তো তোমাকে কথা দিয়েছি ভালোবাসা, কথার অন্যথা করি কি করে? অন্ধকারের মধ্যেও প্রাপ্তির মনে হলো অয়ন হাসছে। প্রাপ্তি দৃষ্টি সরিয়ে নিল, হাঁটতে শুরু করল সে। পেছন পেছন অয়নও হাঁটা শুরু করল, আর বলতে লাগলো, মোক্যাম্বো কি বলল? কিছু না, শুধু কিছু না, বকেনি? প্রাপ্তি উত্তর দিল না। অয়নও থামল না। রাতের কালচে আকাশতলে দুজন হাঁটছে, পাশাপাশি দুজন। মৃদু বাতাসে প্রাপ্তির ঝুঁটি থেকে খোলা চুল উঠছে। বৃষ্টি হবে হয়তো, ঝমঝম করে শীতল বৃষ্টি। প্রাপ্তি যে এমন একটি বাসায় এসে দাঁড়াবে আশা করেনি অয়ন। ফ্ল্যাট বাড়ির সামনে এসেই সে দাঁড়িয়ে গেল। প্রাপ্তি অজ্ঞাত ভাব নিয়ে বলল, আমি এখানে পড়াই, আবরার ভাইয়ার ছোট বোনকে চিনেন নিশ্চয়ই? অয়ন হুট করেই গম্ভীর হয়ে গেল, তার চোখের দৃষ্টি শান্ত হয়ে গেল। দারোয়ান তাকে সালাম দিল, সে উত্তর দিল স্মিত কণ্ঠে। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করল, উল্টো দিকে ঘুরে অয়ন প্রাপ্তির পিছু নিল। সিঁড়ি থেকে নামতে নামতেও তারা তর্ক করছিল। ঠিক সেই মুহূর্তেই মোতালেব সাহেবের মুখোমুখি হল দুজন। মোতালেব সাহেব তাদের দিকে তাকিয়ে রইলেন। অয়ন এবং প্রাপ্তির কথা থেমে গেল। এখন কি হবে? করিডোরের হালকা হলদেটে আলোয় মোতালেব সাহেবের প্রৌঢ় মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছেন, মাথায় টুপি পরা, পায়জামা টাকনুর উপর তোলা। তিনি স্তম্ভিত, বিস্মিত।
প্রাপ্তির সাথে মামার চোখাচোখি হলো। বহুদিন বাদে দেখছে সে মামাকে। মাঝে মেডিকেল সেন্টারে যাবার ঘটনা আলোড়ন তুললে তিনি তার সাথে দেখা করতে এসেছিলেন। খুব কড়া স্বরে আদেশ করেছিলেন, বাসায় চলো, এই জন্য তোমাকে হোস্টেলে থাকার অনুমতি দিতে যাচ্ছিলাম না, কিন্তু তোমার জেদ, তোমার মা আমাকে ভরসা করে তোমাকে এখানে পাঠিয়েছে, আমি মুনিরাকে মুখ দেখাবো কি করে? সে আমাকে যখন জিজ্ঞেস করবে আমার মেয়ের কেন যত্ন নেননি ভাইজান, আমি কি উত্তর দিব? প্রাপ্তি চুপ করে মোতালেবের রাগ সহ্য করল। সেখানে তার বলার অনেক কিছুই ছিল, কিন্তু মামাকে সে খুব সম্মান করে, ভালোবাসে। তাই মামির করা ভুলগুলোর কথা বলতে পারল না, বরং মাথা নত করে বলল, মামু, দোষটা আমার, আমি অবহেলা করেছি, তবে আমি হোস্টেলেই থাকতে চাই, এখানে আমার ভালো লাগছে। মোতালেব সাহেব রাগী মানুষ, তার কথার অন্যথা হলে তিনি অত্যন্ত রেগে যান, চেঁচামেচি করেন, কিন্তু প্রাপ্তিকে কিছু বলতে পারলেন না। মেয়েটির শুকনো বিবর্ণ মুখখানা তাকে কিছু বলতে দিল না, রাগ গিলে চলে আসলেন। প্রাপ্তি বুঝেছিল মামা খুব কষ্ট পেয়েছেন, মাঝে মাঝে নিজের ভালোর জন্য প্রিয় মানুষদের কষ্ট দিতে বাধ্য হতে হয়। মামা তাকে অসভ্য বেয়াদব উপাধি দিতেই পারেন, কিন্তু সম্পর্কে তিক্ততা আসার থেকে দূরত্ব আসা ভালো। হয়তো মামা একটা সময় ঠিক বুঝবেন প্রাপ্তি ভুল ছিলেন না। মোতালেব সাহেব এখনও তাকিয়ে রয়েছেন অপলক দৃষ্টিতে। অয়নের মনে হলো সে মামা ভাগ্নির মধ্যে বার্গারের প্যাটি হয়ে গিয়েছে। সে নড়তেও পারছে না, সরতেও পারছে না, এমন চিপায় কখনো পড়েনি সে। মোতালেব সাহেব গম্ভীর স্বরে প্রাপ্তিকে বললেন, তোমার সাথে কথা আছে, আমার রুমে বস। মামা, আমি নামাজ পড়ে আসছি। প্রাপ্তি মামার কথার অবাধ্য হতে পারবে না। অয়ন হালকা ঘাড় নুইয়ে বলল, আমি বাহিরে অপেক্ষা করছি, তুমি কথা শেষ করে এসো। বলেই মোতালেব সাহেবকে সালাম দিয়ে সে আস্তে করে সরে পড়ল। প্রাপ্তিকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হলো মোতালেব সাহেবের রুমে। নামাজ শেষে মোতালেব সাহেব এলেন রুমে, নিজের গদি চেয়ারটায় বসলেন, মেঘমন্দ্র স্বরে শুধালেন, কিছু খাবে? প্রাপ্তি ২০ মিনিট এখানেই বসে রইল। ফাঁকতালে নামাজ পড়া হয়ে গেল। সে মাথা নাড়িয়ে বলল, না মামা। অয়ন ছেলেটার সাথে কি করছিলে তুমি? মোতালেব সাহেব কথা ঘুরিয়ে বলার মানুষ নন, তিনি সরাসরি প্রশ্ন করতেই পছন্দ করেন, তাই বিনা ভনিতায় ধুম করেই প্রশ্নটা করলেন। প্রাপ্তি নির্ভীক স্বরে বলল, উনি আমার কাছে কিছু কোর্সের জন্য হেল্প চেয়েছিলেন, ওনার ব্যাকলগ আছে, আমি সেগুলোতে ওনাকে হেল্প করছি। হেল্প? হ্যাঁ মামু, আসলে শাখাওয়াত স্যার আমাকে রিকোয়েস্ট করেছিলেন। মোতালেব সাহেবের মুখখানা বিকৃত হল। তিনি প্রসন্ন হলেন না, বরং চোখ মুখ ঠোঁট বাঁকিয়ে বললেন, আদিক্ষেতা। একটু পর বড় বড় নিঃশ্বাস ছেড়ে বললেন, তুমি রাজি হলে? আমার কাছে তো সময় ছিল। সময় থাকলেই হাতেমতাই হতে হবে? তুমি প্রাপ্তি মজুমদার, হাজি মোহাম্মদ মহসিন নও, আর কি লাভ একটা লোফারকে পড়িয়ে? আর আমার তো মনে হয় না এসবে কিছু লাভ হবে। ওই ছেলেটা একটা স্কাউন্ড্রেল, ওকে পড়ানো মানে উলোবনে মুক্ত ছড়ানো। ওর জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে তুমি ভুলে গেছো? আর তুমি এখানে এসেছো পড়াশুনো করতে, ফালতু মেয়েদের মতো হাসি ঠাট্টা করা তোমাকে মানায় না। তুমি আমার ভাগ্নি, সামনে পরীক্ষা পিএল শুনো হবে, তুমি নাকি ওই লোফারের সাথে কি করছো? আর নিজের পড়া, সেটা কি হবে শুনি? নাকি ভার্সিটির হাওয়া লেগেছে, এজন্যই আমার বাসা ছেড়ে হোস্টেলে থাকছো? না মামা। কি না মামা, আমি কি ভুল লিখেছি? সন্ধ্যের সময় তুমি তিনতলার বারান্দায় কি করছিলে? আমিও ছাত্র চড়িয়ে খাই প্রাপ্তি, আমাকে ভূগোল বুঝিও না। ওই ছেলেটা তোমার কানে কিছু ফিসফিস করেছে, আমি শুনেছি। আমার দুটো চোখ বটেই, কিন্তু আমার দৃষ্টি কিন্তু অনেক ধারালো। নিজের মেয়ের মতো ভালোবাসি তোমাকে, তাই বলছি, ওই ছেলের সাথে জড়ালে তোমার লাইফ থাকবে না। এখন বাকিটা তোমার সিদ্ধান্ত। প্রাপ্তি চুপ করে মামার কথাগুলো শুনল, তারপর খুব ধীর স্বরে বলল, মামা, আপনি ভুল ভাবছেন, আমি শুধুমাত্র তাকে পড়াচ্ছি, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই মামা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আমার ভালোটা বুঝি। আর আমার মনটা ভালো নেই ভালোবাসা, আমার কি করা উচিত? প্রাপ্তির চোখগুলো বড় বড় হয়ে গেল, কি বলবে বুঝে উঠল না। অয়নের কাতর ম্রিয়মান চোখগুলো কোথাও না কোথাও নিজের অন্তর কাঁপালো। অতি বিরক্তিকর ছেলেটার মলিন চোখ এতটা স্পর্শকাতর হবে কে জানত? রূপসা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে প্রাপ্তি এবং অয়ন। আকাশে মেঘ জমেছে, এখনই বুভুক্ষু দানবের মতো হামলে পড়বে ধরণীতে। মৃদু বাতাস বইছে, দূরে হলুদ আলো ভাসতে দেখা যাচ্ছে, নৌকা পার হচ্ছে। আজ ব্রিজটা নির্জন, নিরিবিলি নয়, একটু পরপর শো শো শব্দে গাড়ি যাচ্ছে, মানুষের ভিড়ও রয়েছে। হলুদ আলোর নিচে দাঁড়িয়ে আছে অয়ন, তার দৃষ্টি কালো শান্ত নদীটার দিকে। প্রাপ্তি নিশ্চুপ দাঁড়িয়ে আছে তার পাশে। নিস্তব্ধতা অয়নই ভাঙল, কেমন ভাঙা স্বরে শুধালো, তুমি কবে থেকে পড়াচ্ছ অদ্রিতাকে? 2 মাস হবে। আবার নীরবতা, আশেপাশের কোলাহলের শব্দগুলো কানে আসছে তীব্রভাবে। ছোট একটি মেয়ে ফুল বিক্রি করার চেষ্টা করছে। এর মধ্যেই অয়ন বলল,
অদ্রিতা খুব ভালো মেয়ে। আমি জানি না ও তোমাকে কি বলেছে। আসলে মেয়েটি আমাকে খুব ভালোবাসে। আমিও যে তাকে ভালোবাসি না তা নয়। আবরারের সাথেও আমার সম্পর্কটা খুব খারাপ নয়। আসলে সত্যি বলতে ওই বাড়ির কারোর সাথে আমার সম্পর্ক মন্দ নয়, কিন্তু তাও ওই বাড়িটা আমার ভালো লাগে না। কোথাও যেন মনে হয় আমি আসলে এই বাড়ির কেউ না। আমি যখন প্রথমেই বাসায় এসেছিলাম মায়ের হাত ধরে, তখন মা আরিফুল শিকদারের সামনে দাঁড়িয়ে বলেছিল, এটাই তোমার বাবা। আমি কিছুতেই ব্যাপারটা মানতে পারিনি জানো। মাত্র কিছুদিনের মধ্যে মানুষের বাবা বদলে যায় নাকি? আমি তখনও আমার বাবা হিসেবে ইফতেখার চৌধুরীকেই চিনতাম জানো। আমার সব সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সব কিছু থেকেই মা বাবাকে সরিয়ে দিল। আরিফুল শিকদার আমাকে পছন্দ করেন না। ওনারও ঠিক দোষ নেই, আমি তো আর ওনার ঔরস নই। মানুষ নিজের ঔরসের কথাই ভুলে যায়। উনি তো আমাকে 3 বেলা খাইয়েছেন, পরিচয় দিয়েছেন। আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি ওনার ছেলে হওয়ার। সত্যি বলতে আমি হয়তো চাইলেও কখনো ওনার ছেলে হতে পারবো না, যা আবরার পেরেছে। আমার এখনো মনে আছে জানো, আমি তখন ক্লাস 8-এ পড়ি। নতুন নতুন পিউবার্টি, নতুন বন্ধু বান্ধব, নতুন একটা জগৎ। সিগারেট নেশার সাথে প্রথম পরিচিত হয়েছিল। একদিন আমার ব্যাগ থেকে সিগারেটের খালি বক্স পাওয়া গিয়েছিল। আরিফুল শিকদারের মুখে স্পষ্ট বিতৃষ্ণা দেখেছিলাম। মা খুব বকেছিলেন। কিছুদিন পর একটা ছেলের সাথে আমার মারপিট হয়। আরিফুল শিকদারকে স্কুল থেকে ডাকানো হয়। তিনি একবারও আমাকে জিজ্ঞেস করেনি আমার দোষটা কি, আমি কেন ছেলেটিকে মেরেছিলাম। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, ইউ টার্নড আউট টু বি সাচ আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মাকে বলেছিলেন যেন অদ্রিতা আর আবরার আমার থেকে দূরে থাকে, নয়তো ওরাও নষ্ট হয়ে যাবে। মা আমাকে ক্ষুব্ধ হয়ে বললেন আমি নাকি বাবার মতো অমানুষ হচ্ছি। বাবা যেমন তার জীবনটা নষ্ট করেছে, আমিও নাকি তেমন। তার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি না থাকলে তার জীবনটা সুন্দর হলো। আমার মনে হলো সত্যিই হয়তো তাই। আমি না থাকলে মায়ের জীবনটা অনেক সুন্দর হতো। আমি ভাবলাম আমি ভালো হয়ে যাব, তাহলে হয়তো আরিফুল শিকদার আমাকে মেনে নিবেন। মা তখন আর এই সংসারে আমার জন্য ছোট হবে না। তখন মা আমাকে আগের মতো ভালোবাসবেন। আমার মধ্যে আর বাবাকে দেখবেন না। আমার তো আপন বলতে মাই আছে বলো। আমি চেষ্টা কম করিনি জানো, কিন্তু আমার চেষ্টাটা বোধহয় উনার চোখে পড়ল না। একটা সময় ক্লান্ত হয়ে গেলাম। এই বাসার দেয়ালও আমার কাছে অপরিচিত। নিঃশ্বাস নিতেও কষ্ট হতো জানো তো। মায়ের ভালোবাসা আমার নসিবে বোধহয় ছিলই না। আমি হাল ছেড়ে দিলাম। কতক্ষণ অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য পরীক্ষা দেওয়া যায় বলো তো। অয়ন থেমে গেল। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। প্রাপ্তিও চুপ করে দাঁড়িয়ে আছে। সে অনুভব করল তার অয়নের জন্য মায়া লাগছে। এতকাল প্রাপ্তি ভাবত অন্যের জন্য সহানুভূতি অনুভব করার বিষয়টা তার মধ্যে নেই। সে কারোর জন্য দুঃখ পেতে পারে না। তার দুঃখ অনুভূত হয় না, হলেও সে গুরুত্ব দেয় না এইসব বিষয়কে। কারণ দুঃখ, মায়া এগুলো দুর্বলতা। দুর্বলতা থাকলে সেই মানুষ আগাতে পারে না, তার মেরুদণ্ড হয় বলহীন। কি অদ্ভুত, সেই প্রাপ্তির অয়নের জন্য মায়া লাগছে। এই অনুভূতির কারণ হিসেবে অনেক যুক্তি দাঁড় করানোই যায়। প্রথম যুক্তি হবে সে অনেক দিন ধরে অনেক মানুষের মধ্যে রয়েছে। এতকাল নিজের ছোট ঘরে থাকতে থাকতে তার মনের দেয়ালটা ভাঙছে। আবার আরেকটি যুক্তিও দাঁড় করানো যায়, কোথাও না কোথাও সে এবং অয়ন একই মুদ্রার এপিঠ ওপিঠ। দুঃখ খুব সংক্রামক। অন্যের দুঃখে অকারণেই নিজেকে জড়িয়ে ফেলাটা মানুষের চিরাচরিত নিয়ম। প্রাপ্তি নিজেকে রোবট মানবী করতে চাইলেও সে হয়তো ব্যর্থ। সে আসলে আর 5 মানুষের মতোই সাধারণ। কোথাও না কোথাও তার অনুভূতিগুলো সাধারণ। তাই তো বাবার চোখে নিজের জন্য গর্ববোধের এক অদ্ভুত ইচ্ছে তাকে এখনও তাড়িয়ে বেড়ায়। সে জানে এমনটা হয়তো কখনো হবে না, তবুও ইচ্ছে করে। প্রাপ্তি যখন নিজের অশান্ত মনকে যুক্তির প্যাচে শান্ত করতে চাইল, তখন হুট করে অয়ন খুব শান্ত স্বরে বলে উঠল, আমার গল্পগুলো কাউকে বলি না, নিজেকেও না। প্রাপ্তি উত্তরে শুধালো, তাহলে আমাকে বলছেন কেন? অয়ন একটু চুপ করে থেকে ম্লান হেসে শুধালো, জানি না। অয়ন তখন কালো নদীটার দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি তার হাতখানা বাড়িয়ে ছুলো তার রুক্ষ গাল। অয়ন চমকালো, থমকালো। তার চোখের কোনায় কখন নোনা জল জমেছে সে জানে না। প্রাপ্তি খুব আলতো হাতে তা মুছে দিয়ে বলল, আমি সান্ত্বনা দিতে পারি না, দিলে পারলে হয়তো ভালো হতো। অয়ন স্তব্ধ চোখে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। অজান্তেই হেসে উঠল। ঠোঁট প্রসারিত হল, শুভ্র মুখখানায় মলিনতা হারিয়ে গেল। ম্লান অয়ন থেকে হাস্যোজ্জ্বল অয়ন ফিরে এলো যেন। রাত 9টা বাজে। হলের গেট বন্ধ হয়ে গেছে। অয়ন সময়ের দিকে খেয়াল করেনি। প্রাপ্তিও তাগিদা দেয়নি।
দেওয়া উচিত ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। অয়নের চোখ মুখে গ্লানি ফুটে উঠল। কোথাও না কোথাও দোষটা তার। প্রাপ্তির উপরও রাগ হলো। ক্ষিপ্ত স্বরে শুধালো, তুমি বললে না কেন? কি? এই যে 9টা বেজেছে? খেয়াল করিনি। খুব দায়সারাভাবেই বলল প্রাপ্তি। প্রাপ্তির নির্লিপ্ততা অবাক করল অয়নকে। সামনে পরীক্ষা, প্রাপ্তি খেয়াল করেনি, এমনটা হতেই পারেনি। অয়ন চিন্তিত স্বরে শুধালো, এখন কি করবে? আমি কি জানি, আপনি বলুন আমার কি করা উচিত। ফাজলামি করছো? কেন করতে পারি না? প্রাপ্তি হাসল যেন একটু। অয়নের এমন রূপ দেখে অয়ন আরও অবাক হল। ভ্রু কুচকে এক বিন্দুতে চলে এলো। বুকে দুহাত বেঁধে বলল, তুমি এত নিশ্চিন্ত কি করে? কারণ আমি জানি আপনি আমার একটা ব্যবস্থা করে দেবেন। অয়ন তৃতীয়বারের মতো অবাক হল। প্রাপ্তি ফোন দেখিয়ে বলল, আজ রাতটা কি এই ব্রিজের উপর কাটাবেন? আমার সমস্যা নেই, শুধু পুলিশ যেন না ধরে। নিজের বাসার সামনে দাঁড়িয়ে আছে অয়ন। আবরার দ্রুত পায়ে নেমে এলো। সে হাঁপাচ্ছে। অয়ন কখনো তাকে ফোন করে না, আজ নিজ থেকে ফোন করেছে। সে হতভাগ হয়েছে। সে নামতেই অয়ন স্বাভাবিক স্বরে বলল, প্রাপ্তিকে থাকার ব্যবস্থা করে দিতে হবে, ও ক্যাম্পাসে যেতে পারেনি। আবরার হতভম্বের মতো চেয়ে রইল কিছু সময়। সে একবার প্রাপ্তির দিকে চাইল, একবার অয়নের দিকে। নিশ্চিত হতেই শুধালো, প্রাপ্তিকে? হ্যাঁ। পড়তে পড়তে কি কানে তালা লেগেছে? বাসায় কি বলবো? তুমি সিআর, মাথা খাটাও। আর তুমি? আমার কথা তোমাদের চিন্তা করতে হবে না। মামনি অসুস্থ ভাই। আবরারের কথায় অয়নের পা আটকে গেল। পেছনে ফিরে চাইল একবার আবরারের দিকে, তারপর বলল, তোরা আছিস তো? বলেই হাঁটা দিল সে। প্রাপ্তি অয়নের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবরার প্রাপ্তিকে শুধালো, তোমার আর ভাইয়ের সম্পর্কটা খুব ভালো, তাই না? কথাটা কেমন যেন শোনালো। আবরারের মুখখানা যেন আষাঢ়ের আকাশের মতো দেখালো। প্রাপ্তি হুট করে উত্তর দিতে পারল না। আজকাল সবাই কেন তাদের এভাবে জিজ্ঞেস করে? তার আর অয়নের সম্পর্ক যেমন ছিল তেমনই তো আছে, তেমনই থাকবে, তাই না? সকাল 7টার দিকেই প্রাপ্তি বেরিয়ে গেল ক্যাম্পাসের উদ্দেশ্যে। মৃণালিনীকে অসংখ্য ধন্যবাদ দিল সে। আবরারও তার সাথে বেরোল। প্রাপ্তি তাকে জিজ্ঞেস করল, আপনার সকালে ক্লাস আছে ভাইয়া? হ্যাঁ। কথাটা মিথ্যে ছিল। সে শুধু প্রাপ্তির সাথে কিছুটা সময় অতিবাহিত করতেই ক্যাম্পাসে যাচ্ছে। তার ক্লাস 10টায়। একই সিএনজিতে উঠল তারা। প্রাপ্তি মোবাইলের পিডিএফ খুলে পড়ছিল। তখন আবরার শুধালো, প্রাপ্তি, তোমার কোনো সাবজেক্টে হেল্প লাগলে আমাকে বলো। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, আর অল দ্য বেস্ট ফর এক্সাম। আই উইশ তুমিই ফার্স্ট হও। চেষ্টায় আছি। আবরারের বলার অনেক কিছু ছিল বটে, কিন্তু বলা হলো না। ক্যাম্পাসে আসতেই প্রাপ্তি একটা রিকশায় উঠে গেল। আবরার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর হাঁটা দিল অয়নের অফিস গৃহের দিকে। অয়নের অফিস গৃহে এখন শুধু রাইসা আছে। সে আগামী 1 সপ্তাহের কাজ আজই জমা দিতে চায়, তাই সকাল সকাল চলে এসেছে। পলাশ, নুহাস, শিহাব কেউ নেই। অয়নও আসেনি। ঠিক তখন কড়া নাড়ল আবরার। রাইসাকে দেখেই সে ভ্যাবাচাকা খেল। রাইসাও একটু থতমত খেল। আমটা আমটা করে বলল, কিছু বলবেন ভাইয়া? আমি যদি এখানে একটু বসি সমস্যা হবে? আমার মনটা ভালো নেই ভালোবাসা। আমার কি করা উচিত? প্রাপ্তির চোখগুলো বড় বড় হয়ে গেল। কি বলবে বুঝে উঠল না। অয়নের কাতর ম্রিয়মান চোখগুলো কোথাও না কোথাও নিজের অন্তর কাঁপালো। অতি বিরক্তিকর ছেলেটার মলিন চোখ এতটা স্পর্শকাতর হবে কে জানত? রূপসা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে প্রাপ্তি এবং অয়ন। আকাশে মেঘ জমেছে। এখনই বুভুক্ষু দানবের মতো হামলে পড়বে ধরণীতে। মৃদু বাতাস বইছে। দূরে হলুদ আলো ভাসতে দেখা যাচ্ছে। নৌকা পার হচ্ছে। আজ ব্রিজটা নির্জন নিরিবিলি নয়। একটি পরপর শোষ শব্দে গাড়ি যাচ্ছে। মানুষের ভিড়ও রয়েছে। হলুদ আলোর নিচে দাঁড়িয়ে আছে অয়ন। তার দৃষ্টি কালো শান্ত নদীটার দিকে। প্রাপ্তি নিশ্চুপ দাঁড়িয়ে আছে তার পাশে। নিস্তব্ধতা অয়নই ভাঙল। কেমন ভাঙা স্বরে শুধালো, তুমি কবে থেকে পড়াচ্ছ অদ্রিতাকে? 2 মাস হবে। আবার নীরবতা। আশেপাশের কোলাহলের শব্দগুলো কানে আসছে তীব্রভাবে। ছোট একটি মেয়ে ফুল বিক্রি করার চেষ্টা করছে। এর মধ্যে অয়ন বলল, অদ্রিতা খুব ভালো মেয়ে। আমি জানি না ও তোমাকে কি বলেছে। আসলে মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আমিও যে তাকে ভালোবাসি না তা নয়। আবরারের সাথেও আবার আমার সম্পর্কটা খুব খারাপ নয়। আসলে সত্যি বলতে ওই বাড়ির কারোর সাথে আমার সম্পর্ক মন্দ নয়, কিন্তু তাও ওই বাড়িটা আমার ভালো লাগে না। কোথাও যেন মনে হয় আমি আসলে এই বাড়ির কেউ না। আমি যখন প্রথমেই বাসায় এসেছিলাম মায়ের হাত ধরে, তখন মা আরিফুল শিকদারের সামনে নাড়িয়ে বলেছিল, এটাই তোমার বাবা। আমি কিছুতেই ব্যাপারটা মানতে পারিনি জানো। মাত্র কিছুদিনের মধ্যে মানুষের বাবা বদলে যায় নাকি? আমি তখনও আমার বাবা হিসেবে ইফতেখার চৌধুরীকেই চিনতাম জানো। আমার সব সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সব কিছু থেকেই মা বাবাকে সরিয়ে দিল। আরিফুল শিকদার আমাকে পছন্দ করেন না। ওনারও ঠিক দোষ নেই। আমি তো আর ওনার ঔরস নই।
মানুষ নিজের ঔরসের কথাই ভুলে যায়। উনি তো আমাকে 3 বেলা খাইয়েছেন, পরিচয় দিয়েছেন। আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি ওনার ছেলে হওয়ার। সত্যি বলতে আমি হয়তো চাইলেও কখনো ওনার ছেলে হতে পারবো না, যা আবরার পেরেছে। আমার এখনও মনে আছে জানো, আমি তখন ক্লাস 8-এ পড়ি। নতুন নতুন পিউবার্টি, নতুন বন্ধুবান্ধব, নতুন একটা জগৎ। সিগারেট নেশার সাথে প্রথম পরিচিত হয়েছিল। একদিন আমার ব্যাগ থেকে সিগারেটের খালি বক্স পাওয়া গিয়েছিল। আরিফুল শিকদারের মুখে স্পষ্ট বিতৃষ্ণা দেখেছিলাম। মা খুব বকেছিলেন। কিছুদিন পর একটা ছেলের সাথে আমার মারপিট হয়। আরিফুল শিকদারকে স্কুল থেকে ডাকানো হয়। তিনি একবারও আমাকে জিজ্ঞেস করেনি আমার দোষটা কি, আমি কেন ছেলেটিকে মেরেছিলাম। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, ইউ টার্নড আউট টু বি সাচ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মাকে বলেছিলেন যেন অদ্রিতা আর আবরার আমার থেকে দূরে থাকে, নয়তো ওরাও নষ্ট হয়ে যাবে। মা আমাকে ক্ষুব্ধ হয়ে বললেন আমি নাকি বাবার মতো অমানুষ হচ্ছি। বাবা যেমন তার জীবনটা নষ্ট করেছে, আমিও নাকি তেমন। তার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি না থাকলে মায়ের জীবনটা অনেক সুন্দর হতো। আমি ভাবলাম আমি ভালো হয়ে যাব, তাহলে হয়তো আরিফুল শিকদার আমাকে মেনে নেবেন। মা তখন আর এই সংসারে আমার জন্য ছোট হবে না। তখন মা আমাকে আগের মতো ভালোবাসবেন। আমার মধ্যে আর বাবাকে দেখবেন না। আমার তো আপন বলতে মাই আছে বলো। আমি চেষ্টা কম করিনি জানো, কিন্তু আমার চেষ্টাটা বোধহয় ওনার চোখে পড়ল না। একটা সময় ক্লান্ত হয়ে গেলাম। এই বাসার দেওয়ালও আমার কাছে অপরিচিত। নিঃশ্বাস নিতেও কষ্ট হতো জানো তো। মায়ের ভালোবাসা আমার নসিবে বোধহয় ছিলই না। আমি হাল ছেড়ে দিলাম। কতক্ষণ অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য পরীক্ষা দেওয়া যায় বলো তো। অয়ন থেমে গেল, তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। প্রাপ্তিও চুপ করে দাঁড়িয়ে আছে। সে অনুভব করল তার অয়নের জন্য মায়া লাগছে। এতকাল প্রাপ্তি ভাবত অন্যের জন্য সহানুভূতি অনুভব করার বিষয়টা তার মধ্যে নেই। সে কারোর জন্য দুঃখ পেতে পারে না, তার দুঃখ অনুভূত হয় না। হলেও সে গুরুত্ব দেয় না এইসব বিষয়কে, কারণ দুঃখ, মায়া এগুলো দুর্বলতা। দুর্বলতা থাকলে সেই মানুষ আগাতে পারে না, তার মেরুদণ্ড হয় বলহীন। কি অদ্ভুত, সেই প্রাপ্তির অয়নের জন্য মায়া লাগছে। এই অনুভূতির কারণ হিসেবে অনেক যুক্তি দাঁড় করানোই যায়। প্রথম যুক্তি হবে, সে অনেক দিন ধরে অনেক মানুষের মধ্যে রয়েছে। এতকাল নিজের ছোট ঘরে থাকতে থাকতে তার মনের দেওয়ালটা ভাঙছে। আবার আরেকটি যুক্তিও দাঁড় করানো যায়, কোথাও না কোথাও সে এবং অয়ন একই মুদ্রার এপিট-ওপিট। দুঃখ খুব সংক্রামক। অন্যের দুঃখে অকারণেই নিজেকে জড়িয়ে ফেলাটা মানুষের চিরচারিত নিয়ম। প্রাপ্তি নিজেকে রোবট মানবী করতে চাইলেও সে হয়তো ব্যর্থ। সে আসলে আর 5 মানুষের মতোই সাধারণ। কোথাও না কোথাও তার অনুভূতিগুলো সাধারণ। তাই তো বাবার চোখে নিজের জন্য গর্ববোধের এক অদ্ভুত ইচ্ছা তাকে এখনও তাড়িয়ে বেড়ায়। সে জানে এমনটা হয়তো কখনো হবে না, তবুও ইচ্ছে করে। প্রাপ্তি যখন নিজের অশান্ত মনকে যুক্তির প্যাচে শান্ত করতে চাইল, তখন হুট করে অয়ন খুব শান্ত স্বরে বলে উঠল, আমার গল্পগুলো কাউকে বলি না, নিজেকেও না। তাহলে আমাকে বলছেন কেন? অয়ন একটু চুপ করে থেকে ম্লান হেসে শুধালো, জানি না। অয়ন তখন কালো নদীটার দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি তার হাতখানা বাড়িয়ে ছুলো তার রুক্ষ গাল। অয়ন চমকালো, থমকালো। তার চোখের কোনায় কখন নোনা জল জমেছে সে জানে না। প্রাপ্তি খুব আলতো হাতে তা মুছে দিয়ে বলল, আমি সান্ত্বনা দিতে পারি না, দিতে পারলে হয়তো ভালো হতো। অয়ন স্তব্ধ চোখে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। অজান্তেই হেসে উঠল, ঠোঁট প্রসারিত হল। শুভ্র মুখখানায় মলিনতা হারিয়ে গেল। ম্লান অয়ন থেকে হাস্যোজ্জ্বল অয়ন ফিরে এলো যেন। রাত 9টা বাজে, হলের গেট বন্ধ হয়ে গেছে। অয়ন সময়ের দিকে খেয়াল করেনি, প্রাপ্তিও তাগিদা দেয়নি। দেওয়া উচিত ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। অয়নের চোখ মুখে গ্লানি ফুটে উঠল। কোথাও না কোথাও দোষটা তার। প্রাপ্তির উপরও রাগ হলো। ক্ষিপ্ত স্বরে শুধালো, তুমি বললে না কেন? কি? এই যে 9টা বেজেছে, খেয়াল করিনি। খুব দায়সারাভাবেই বলল প্রাপ্তি। প্রাপ্তির নির্লিপ্ততা অবাক করল অয়নকে। সামনে পরীক্ষা, প্রাপ্তি খেয়াল করেনি এমনটা হতেই পারেনি। অয়ন চিন্তিত স্বরে শুধালো, এখন কি করবে? আমি কি জানি, আপনি বলুন আমার কি করা উচিত। ফাজলামি করছো? কেন করতে পারি না? প্রাপ্তি হাসল যেন একটু। অয়ন প্রাপ্তির এমন রূপ দেখে আরও অবাক হলো। ভ্রু কুচকে এক বিন্দুতে চলে এলো। বুকে দুহাত বেঁধে বলল, তুমি এত নিশ্চিন্ত কি করে? কারণ আমি জানি আপনি আমার একটা ব্যবস্থা করে দিবেন। অয়ন তৃতীয়বারের মতো অবাক হলো। প্রাপ্তি ফোন দেখিয়ে বলল, আজ রাতটা কি এই ব্রিজের ওপর কাটাবেন? আমার সমস্যা নেই, শুধু পুলিশ যেন না ধরে। নিজের বাসার সামনে দাঁড়িয়ে আছে অয়ন। আবরার দ্রুত পায়ে নেমে এলো। সে হাঁপাচ্ছে। অয়ন কখনো থেকে ফোন দেয় না, আজ নিজ থেকে ফোন করেছে। সে হতভাগ হয়েছে। সে নামতেই অয়ন স্বাভাবিক স্বরে বলল, প্রাপ্তিকে থাকার ব্যবস্থা করে দিতে হবে, ও ক্যাম্পাসে যেতে পারেনি। আবরার হতভম্বের মতো চেয়ে রইল কিছু সময়। সে একবার প্রাপ্তির দিকে চাই না, একবার অয়নের দিকে। নিশ্চিত হতেই শুধালো, প্রাপ্তিকে? হ্যাঁ। পড়তে পড়তে কি কানে তালা লেগেছে? বাসায় কি বলবো? তুমি সিয়ার, মাথা খাটাও। আর তুমি? আমার কথা তোমাদের চিন্তা করতে হবে না। মামুনি অসুস্থ ভাই। আবরারের কথায় অয়নের পা আটকে গেল।
পেছনে ফিরে চাইল একবার আবরারের দিকে, তারপর বলল, তোরা আছিস তো? বলেই হাঁটা দিল সে। প্রাপ্তি অয়নের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবরার প্রাপ্তিকে শুধালো, তোমার আর অয়নের সম্পর্কটা খুব ভালো, তাই না? কথাটা কেমন জানে শোনালো। আবরারের মুখখানা যেন আষাঢ়ের আকাশের মতো দেখালো। প্রাপ্তি হুট করে উত্তর দিতে পারল না। আজকাল সবাই কেন তাদের এভাবে জিজ্ঞেস করে? তার আর অয়নের সম্পর্ক যেমন ছিল তেমনই তো আছে, তেমনই থাকবে, তাই না? সকাল 7টার দিকেই প্রাপ্তি বেরিয়ে গেল ক্যাম্পাসের উদ্দেশ্যে। মৃণালিনীকে অসংখ্য ধন্যবাদ দিল। আবরারও তার সাথেই বেরোলো। প্রাপ্তি তাকে জিজ্ঞেস করল, ভাইয়া আপনার সকালে ক্লাস আছে? হ্যাঁ আছে। কথাটা মিথ্যে ছিল। সে শুধু প্রাপ্তির সাথে কিছুটা সময় অতিবাহিত করতেই ক্যাম্পাসে যাচ্ছে। তার ক্লাস 10টায়। একই সাথে সিএনজিতে উঠল তারা। প্রাপ্তি মোবাইলের পিডিএফ খুলে পড়ছিল। তখন আবরার শুধালো, প্রাপ্তি, তোমার কোনো সাবজেক্টে হেল্প লাগলে আমাকে বলো। জি। না, কিছু না, বলেই থেমে গেল আবরার। প্রাপ্তি কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। আবরার মাথা চুলকাতে চুলকাতে বলল, তোমার কোনো সাবজেক্টে হেল্প লাগলে আমাকে বলো। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম, আর অল দ্য বেস্ট ফর এক্সাম। আই উইশ তুমিই ফার্স্ট হও। চেষ্টায় আছি। আবরারের বলার অনেক কিছুই ছিল বটে, কিন্তু বলা হলো না। ক্যাম্পাসে আসতেই প্রাপ্তি একটা রিকশায় উঠে পড়ল। আবরার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর হাঁটা দিল অয়নের অফিস গৃহের দিকে। অয়নের অফিস গৃহে এখন শুধু রাইসা আছে। সে আগামী 1 সপ্তাহের কাজ আজই জমা দিতে চায়, তাই সকাল সকাল চলে এসেছে। পলাশ, নুহাস, শিহাব কেউ নেই। অয়নও আসেনি। ঠিক তখন কড়া নাড়ল আবরার। রাইসাকে দেখে সে ভ্যাবা চাকা খেল। রাইসাও একটু থতমত খেল। আমটা আমটা করে বলল, কিছু বলবেন ভাইয়া? আমি যদি এখানে একটু বসি সমস্যা হবে? আমি যদি এখানে একটু বসি সমস্যা হবে? আবরারের ধীর কণ্ঠের অনুরোধের বিপরীতে তাকে বারণ করার মতো সাহস হলো না রাইসার। অজানা কারণেই মুখখানা কেমন লাল হয়ে গেল তার। কিন্তু কোথাও একটা খচখচানি ঠিকই আছে। ঘরে কেবল সে এবং আবরার। অফিস গৃহের চেয়ারে আবরার বসবে এটা এমন কোনো দৃষ্টিকটু বিষয় নয়। তবুও কেমন যেন অস্বস্তি হচ্ছে রাইসার। এই অনুভূতিটা অন্যদের ক্ষেত্রে হয় না। এক অচেনা জড়তা তাকে ঘিরে ধরেছে। আবরারের মুখের দিকে তাকাতেও লজ্জা রাখছে। বলা বাহুল্য, আবরার ভাইয়া একজন সুদর্শন পুরুষ। সকাল সকাল শ্যামদেহে একখানা সাদা শার্ট জড়িয়ে হাতাগুলো কোনই অবধি গুটিয়ে ফিট বাবুটি সেজে হাজির হয়েছেন তিনি। হাতের শিরাগুলো দেখা যাচ্ছে এত দূরত্বেও। রাইসা মাথা ঝাঁকালো। সে লোগো বানানোর কাজে মনস্থির করার চেষ্টা করল। তবুও বেহায়া চোখ মনিটরের ওপাশে বসে থাকা পুরুষটিকে আর চোখে লুকিয়ে চুরিয়ে দেখছে। ধরা খেলে মানিজ্জত থাকবে না, তবুও কেন যে এমন করছে? এর মধ্যেই আবরার বলল, তুমিও এখানে কাজ করো? রাইসা ভ্যাবা চাকা খেল। যেন চোর ধরা খেয়েছে এমন হতভম্ব মুখখানা তুলে বিমূঢ় স্বরে শুধালো, হ্যাঁ। বললাম, ভাইয়ের আন্ডারে তুমিও কাজ করো? হ্যাঁ, আসলে আমি লোগো ডিজাইনিংয়ের কাজ করি। পারো? শিখে নিয়েছি। আমি আঁকা আঁকি মোটামুটি পারি। ভাইয়া বললেন একটু ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজ শিখলেই হয়ে যাবে। আবরার গালে হাত দিয়ে বলল, বাহ, তুমি তো খুব ট্যালেন্টেড, জানতামই না। এক্সামের পর সিএসি ফেস্ট হবে, জানো তো? ব্যাকগ্রাউন্ডের কাজ তাহলে তুমি নিও। রাইসার গালে রক্ত জমে গেল। মৃদু হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। লজ্জার ভারে কোথা চাপ পড়ে গেল, আর সাথে সাথে লোগোর ফাইলটা এনক্রিপ্টেড হয়ে গেল। রাইসার এ সম্পর্কিত জ্ঞান সীমিত। তার জেপিজি ফাইলটা আর ওপেন করা যাচ্ছে না। রাইসার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মুহূর্তেই অশান্ত হয়ে উঠল সে। বুক কাঁপছে উত্তেজনায়, মাথায় ঘাম জমছে। তার হাত পা কেমন ঠান্ডা হয়ে গেল। মুখশ্রীতে অব্যক্ত উৎকণ্ঠা ফুটে উঠল। উন্মত্ত সরে বলল, আমার ফাইলটা এমন হয়ে গেল কেন? আমি তো সেভ করলাম, অন হচ্ছিল না কেন? আবরার চেয়ার থেকে উঠে তার কাছে এগিয়ে গেল। তার পাশে দাঁড়িয়ে ঝুঁকে মাউসটা হাতে নিল। ধীর স্বরে বলল, দেখি, আমাকে দেখতে দাও। রাইসা জগুঠুবু হয়ে একটু সরে বসল। তার খোলা চুলে আবরারের হাতের স্পর্শ লাগছে। আবরারের উনি পারফিউমের গন্ধ নাকে বিঁধছে। আবরার কিছু মুহূর্তের মধ্যেই ফাইল ঠিক করে দিল। হেসে বলল, এত ঘাবড়ানোর কিছু হয়নি তো, এনক্রিপ্টেড হয়ে গিয়েছিল, তাও ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হলো? আবরার চেয়ার টেনে বসল রাইসার পাশে। খুব শান্তভাবে তাকে বুঝিয়ে দিল পুরো বিষয়টা। তারপর বলল, বুঝেছ? রাইসা একটা শব্দ শুনেনি, তার হৃদয় কাঁপছে। হৃদস্পন্দন বেড়ে গিয়েছে অস্বাভাবিক রকম। নিজের হৃদয়ের ধুকপুকানি নিজের কানেই বাজছে। আবরার মিষ্টি করে হেসে বলল, তুমি এত ভয় পাও কেন বলো তো? যখনই দেখি ভয় একেবারে নাকানি টুবানি খাওয়া হাল। এভাবে হলে হবে? সিএসি ইঞ্জিনিয়ার হয়ে এত সামান্য বিষয়গুলো যদি ভয় পাও তাহলে চলবে কি করে? রাইসা লজ্জা পেল, মাথা নামিয়ে নিল। আবরার সাথে সাথেই থেমে গেল। বিব্রত স্বরে বলল, আমি মজা করছিলাম, ডোন্ট টেক ইট পার্সোনালি। ভাইয়া, আমি এগুলো একটু কম বুঝি। ভাইয়ের ফার্মে কাজ করো আর বলছো কম বুঝো? জানো তো, ওরা 4টা টেক জিনিয়াস, এহেন জিনিস নেই যা ওরা বুঝে না। রাইসা চোখ তুলে অবাক স্বরে শুধালো,
আপনার থেকেও জিনিয়াস? আমি বই খাওয়া পাবলিক, জিনিয়াস না। মিথ্যে বলেন কেন? সবাই জানে আপনি কত জিনিয়াস, কত কত কম্পিটিশন জিতেছেন। স্যারদের মুখে তো একটাই নাম, আবরার শিকদারের মতো হও। আপনার কাছে আমরা তো নস্যি। শুনেছি আপনাকে থিসিসের জন্য চুজ করার জন্য স্যাররা মারপিট করবে। আবরার হাসতে হাসতে জিজ্ঞেস করল, এগুলো কে বলে তোমাদের? সত্যি, আপনার রেকর্ড আছে টানা 3 সেমিস্টারে CG4 পাওয়ার। একটু পড়লে তুমিও পাবে। আমার মনেই থাকে না কিছু। আমি কি প্রাপ্তি নাকি? প্রাপ্তির কথা শুনতেই আবরারের ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। অনমনেই বলল, প্রাপ্তি আসলেই ইউনিক। কথাটা ধীরে বললেও রাইসা ঠিকই শুনতে পেল। কোথাও না কোথাও তার হাসি মুখখানা একটু দমে গেল। ম্লান স্বরে বলল, হ্যাঁ, অনেক ইউনিক। আবরার উঠে দাঁড়ালো, পকেটে হাত পুরে বলল, তুমি কখন পর্যন্ত আছো? আমি 12টা পর্যন্ত আছি। আজ ক্লাস নেই তো, ল্যাব কুইজ 4টায়। একটা কাজ করতে পারবে? বলুন। আবরান ঝটপট একটা কাগজে নিজের নাম্বারটা লিখে বলল, ভাই আসার সাথে সাথেই আমাকে একটা কল দিবে। ভাই মানে? অয়ন, তোমার অয়ন ভাইয়া। রাইসা মাথা দলালো। আবরার চলে যেতেই লাইসা আবরারের নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিল। বড় বড় লেটারে লিখল ABRAR VHIYA। মুখোমুখি দাঁড়িয়ে আছে অয়ন এবং আবরার। অয়ন ঠিক 11টার সময় অফিস গৃহে এসেছে, আর সাথে সাথেই রাইসা আবরারকে ফোন করেছে। আবরার প্রথমে ফোনটা ধরছিল না, কিন্তু 11:30টার দিকে ব্যাক করতেই রাইসা ফিসফিসিয়ে বলল, বস চলে এসেছে। কে বস? অয়ন ভাই। আবরার তখন বুঝল রাইসা তাকে ফোন করেছে। তাড়াহুড়োতে সে রাইসার নাম্বারটি নেয়নি। আবরার মনে মনে হাসল বেকুব মেয়েটার কাজে। সাথে সাথেই অয়নের অফিস গৃহে চলে এলো সে। আবরারকে দেখেই অয়ন একটু অপ্রস্তুত হলো। আবরার নরম স্বরে বলল, এখন কি তোমার একটু সময় পাওয়া যাবে ভাই? বাধ্য হয়ে ছাদে এসে দাঁড়ালো দুজন। অয়ন ক্লাসে খুব একটা আসে না। 60% অ্যাটেন্ডেন্স হলেই তার টিকি খুঁজে পাওয়া যায় না। সে কোথায় থাকে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। হলে খোঁজ নিলেও তার দেখামেলা ভার। আর বন্ধুরা হয়েছে এক একজন শেয়ানা। আবরারকে দেখলেই এমন একখানা ভাব ধরে যেন তারা অয়নকে ইহজীবনে দেখেনি। গতকাল অয়ন যে বাসায় গিয়েছিল, ব্যাপারটা মৃণালিনী জানতে পেরেছে দারোয়ানের মাধ্যমে। এরপর থেকেই তার প্রেশার ফল করেছে। মামুনিকে নিয়ে বড্ড চিন্তা হয় আবরারের। মৃণালিনী চাপা স্বভাবের নারী। তিনি বাহির থেকে যেমন, ভেতর থেকে তেমন নন। আবরার তখন 9 কি 10 বছর যখন প্রথম মৃণালিনীর সাথে তার পরিচয় হয়। বাপি তাকে বলেছিল, আজ থেকে উনি আমাদের সাথেই থাকবে। আবরার, উনির নাম মৃণালিনী, তুমি তাকে মামুনি বলে ডাকবে। তোমার বয়সে তোমার একটি ভাইও আসবে, সে তোমার থেকে একটু বড়, তাকে তুমি ভাই বলবে। আবরার মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। মৃণালিনীর ব্যাপারে সে প্রথমে সন্দেহপ্রবণ ছিল, তার ভয় করত, কারণ মৃণালিনীর মুখখানা কাঠিন্যে ঘেরা। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝল মৃণালিনী তাকে খুব আদর করে, কখনো তার এবং অয়নের মধ্যে ভেদাভেদ করেনি। ফলে আবরারও মৃণালিনীকে অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসে। অয়ন যখন থেকে ঘর ছেড়েছে, মৃণালিনীর শরীর তখন থেকে ভেঙে পড়েছে। অয়নের অভিমানের যৌক্তিকতা থাকলেও মৃণালিনীর শরীরের অবস্থাও সে অদেখা করতে পারছে না। অয়ন নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রয়েছে রেলিংয়ের ওপর বসে থাকা চড়ুই পাঠিকের পানে। অয়ন তার থেকে একটু দূরে দাঁড়ানো, কিঞ্চিত অস্থির স্বরেই শুধালো, তুমি কি বাসায় একেবারে যাবে না বলে ঠিক করেছ? বারবার এক কথা বলতে ভালো লাগে না আবরার। আচ্ছা, মামুনি কি দোষ করেছে ভাই? বাপিকে তোমার ভালো লাগে না, আমি বুঝতে পারছি। বাপির মতো আত্মকেন্দ্রিক মানুষের সাথে টিকে থাকা অনেক কঠিন, কিন্তু মামুনি, তার কি দোষ? একটু কথা বলা যায় না ভাই? কাল রাতেও মামুনির বিপি ফল করেছিল, সে খুব দুর্বল হয়ে গেছে। কখন বিপি হাই থাকছে, কখন লো। সারাক্ষণ তোমার জন্য সে অস্থির হয়ে থাকে। এবার কঠিন চোখে তাকালো অয়ন আবরারের দিকে। তাচ্ছিল্য ভরে বলল, তোর মামুনিকে তো আমি মাথার দিব্যি দেইনি আমার চিন্তা করতে। সে কেন আমার চিন্তা করছে বলতো? কি লাভ এসব করে? বরং তার তো হ্যাপি হওয়া উচিত। আমি তার লাইফে নেই মানে তার জীবনের প্রবলেমও নেই, তাই না? মামুনি তোমাকে অনেক ভালোবাসে ভাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার কৌতুক করে হাসল যেন অয়ন। হাসিটা মলিন হয়ে গেল একটু বাদেই। অভিমান ছলকালো কণ্ঠে, এত কষ্ট তোর মামুনিকে করতে হবে না। তাকে জানিয়ে দিস, আমি ভালো আছি, খুব ভালো আছি। আমি ওই বাসায় যেয়ে ধুকে ধুকে মরতে পারবো না। বাপি বললে শুনবে? তোর বাপির ইগো না এভারেস্টের সমান, সে কখনো আমার কাছে নত হবে না। তোর মামুনি তার কাছে প্রায়োরিটি কখনো ছিল না। ইট ওয়াজ জাস্ট আ ম্যারেজ অফ কনভিনিয়েন্স। বলেই হনহন করে নেমে গেল অয়ন। আবরার দীর্ঘশ্বাস ফেলল। ভুল বলেনি অয়ন। আরিফুল আর মৃণালিনীর বিয়েতে কোনো ভালোবাসা নেই, শুধু লেনদেন, ব্যাস। পরীক্ষা শুরু হয়েছে পুরোদমে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষার 1 মাস মানে রোলার কোস্টার। রিডিং রুম থেকে হল সবখানেই শুধু পড়ার গুঞ্জন, শুধু নোট আর পিডিএফের ছড়াছড়ি। ভালো ছাত্রছাত্রীদের ঘরে পিঁপড়ের মতো মানুষের ভিড়। ম্যাথ থেকে কোডিং, মেকানিক্স থেকে ইলেকট্রনিক্স, সব বিষয়ের জন্য টপাররাই শেষ ভরসা। প্রেম, আড্ডা সব স্থগিত, শুধু পাশ করার তাগিদা। প্রাপ্তির সকাল থেকে পড়ছে,
এখনো 2 চ্যাপ্টার শেষ হয়নি, প্রশ্ন সলভ করা এখনো বাকি। মাথা গরম হয়ে যাচ্ছে। সকালে শুধু একটা বিস্কিট আর পানি খাওয়া হয়েছিল, এখন 12টা বাজে। সে গোসল করে এলো, তারপর কদুর তেলের সাথে পানি মিশিয়ে মাথায় ঢিলল। তবুও মাথা ঠান্ডা হচ্ছে না, মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে। এর মধ্যেই সকাল থেকে দফায় দফায় মানুষ আসছে। তারা ক্লাসে কি করেছে বুঝছেন না। আদৌ কি ক্লাস করেছে? বিরক্ত লাগলেও কিছুই বলতে পারছে না। বাধ্য হয়ে তাদের সমস্যার সমাধান দিতে হচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোন অনবরত বাজছে। একবার কেটে দিল, আবার ফোন এলো। একটা সময় বিরক্ত হয়ে ফোন ধরল, খ্যাকিয়ে বলল, কি হয়েছে, এত ফোন দিচ্ছেন কেন? নিচে আসো তো ভালোবাসা। খুব ধীর ভারী স্বর। প্রাপ্তি হোঁচট খেল, একটু থামল, তারপর শুধালো, কেন? আসো বলছি, খুব জরুরি কাজ আছে। আমার পড়া শেষ হয়নি। ভালোবাসা, এসো না প্লিজ। আকুল স্বর অয়নের। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন এমনিতেও পড়া হচ্ছে না, মাথা গরম হয়ে আছে। অয়নকে 2 মিনিট দিলে কিছুই যায় আসবে না, ফলে কঠিন স্বরে বলল, মাত্র 5 মিনিট। আচ্ছা বলেই ফোনটা কেটে দিল অয়ন। প্রাপ্তি 10 মিনিটের মধ্যে নিচে নামল। তার চুল অভিন্যস্ত, তেল চপচপ করছে, মোটা চশমার পেছনের চোখ জোড়া নির্ঘুম। অয়ন একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, চল। কোথায়? যেখানে আমি নিয়ে যাব। বলেই প্রাপ্তির হাতখানা নিজের হাতের মধ্যে নিল। প্রাপ্তি বিমূঢ় স্বরে বলল, আমার পড়া আছে। জানি, জানি মানে কি? চুপ, আর একটা কথাও না। অয়ন ভাইয়া, বলো ভালোবাসা। আমি কোথাও যাব না। অয়ন এবার গাঢ় চোখে তাকিয়ে বলল, তুমি নিজে যাবে নাকি আমি কোলে করে নিয়ে যাব? তোমার কাছে 2টো অপশন আছে। মামার বাড়ির আবদার, আমার বাড়ির আবদার।